Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 140তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস, এই স্লোগানকে সামনে রেখেই আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি সত্য ভয়ের ঘটনা। আমরা বিশ্বাস করি আপনারা সত্য ভয়ের ঘটনাগুলোই আমাদেরকে পাঠান, যদিও বা সব ঘটনা আমরা যাচাই করতে পারি না যে এটি সত্য কিনা, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের লিসেনাররা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলোই পাঠান, আর সেই বিশ্বাসটা আমরা করতে চাই। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি আমরা উৎসর্গ করছি সেই সকল রেমিটেন্স যোদ্ধা ভাইদের জন্য যারা পৃথিবীতে নেই, যারা তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ভয়ঙ্কর কিছু যাত্রায় সামিল হয়েছিলেন। সেই যাত্রায় তারা সফল হতে পারেননি, আর এই যাত্রায় বিফল হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। ভূমধ্য সাগরে যখন আমরা দেখি মানুষের লাশ ভাসছে, আর সেই লাশের মধ্যে আমাদের বাংলাদেশি কোনো হতভাগ্য ভাইও রয়েছে, এর দৃশ্য আমরা সইতে পারি না। আমরা যখন শুনতে পাই দূর দেশের কোনো একটি জায়গায় বেওয়ারিশ হিসাবে আমাদের বাংলাদেশি কোনো ভাইকে বালুর নিচে কবর দেওয়া হয়েছে, যারা একটা ভালো আয়ের আশায়, উন্নত জীবনের আশায় পরিবারকে ভালো রাখার জন্য ভয়ঙ্কর একটা যাত্রা শুরু করেছিলেন, কিন্তু সেখানেও তারা সফল হতে পারেননি। এছাড়াও আমাদের আরও অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই যারা বসনিয়ার জঙ্গল পাড়ি দিতে গিয়ে ভাল্লুক, বাঘ এগুলোর শিকার হয়েছেন, এগুলোর আহার হয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই এপিসোডটি আমরা উৎসর্গ করছি। আমরা চাই না এরকম আর কোনো ঘটনা ঘটুক। বৈধ পন্থায় আমরা প্রবাস যাব, প্রবাস যেই জীবনটা, এই জীবনটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। কষ্ট থাকবে, তারপরও অন্তত বৈধভাবে গেলে নিজের এই ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমাদের 3টি ঘটনা রয়েছে, যেই 3টি ঘটনা আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের কাছ থেকে পেয়েছি, আর অন্য 3টি ঘটনা যারা পাঠিয়েছেন তারা বাংলাদেশেই রয়েছেন। মোট 6টি ঘটনা আজকে থাকছে। আশা করছি এই 6টি ঘটনা আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। চলুন আজকের এই এপিসোড শুরু করি। আজকের এপিসোডের প্রথম ঘটনাই শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে, যার নাম ওয়াদুদ। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের লালটিলা বাজারে। ঘটনাটি ঘটে 2011 সালের নভেম্বর মাসে। ঘটনাটির স্থান এই হবিগঞ্জের বাহুবলের পূর্ব দিকে অবস্থিত লালটিলা বাজার থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে একটি পাহাড়কে কেন্দ্র করে। ওখানে মূলত 2টি পাহাড় রয়েছে। 2টি পাহাড়কে ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রচলিত রয়েছে। এর মধ্যে একটির নাম হচ্ছে কালীগজিয়া টিলা, অপরটির নাম হচ্ছে মহাদেব টিলা। এই 2 টিলার মধ্য দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি ছড়া বা নদী। তো আমরা প্রথম যে টিলাটির কথা শেয়ার করব, এটা হচ্ছে মহাদেব টিলার ঘটনা, বা ওইখানে যে ঘটনাটি ঘটেছিল। মহাদেব টিলাটি অনেক উঁচু একটি টিলা, অনেক গাছপালা দিয়ে বেষ্টিত। টিলার ঢালুর মধ্য অংশে বিশাল বড় একটি বেলগাছ রয়েছে, যেটা লাল কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। ওই গাছে অনেকগুলো লাল লাল ফিতা ঝুলানো রয়েছে। বেলগাছের নিচে ছোট একটি মূর্তিও রয়েছে। ওই মূর্তির সামনে সবসময় বিভিন্ন ধরনের খাবার রাখা থাকে। জায়গাটি পাহাড়ে হওয়ার কারণে ওইখানে আসলে কে কখন আসে যায়, কে এটা করে রাখে, এটা ওইভাবে আসলে দেখা যায় না, খুব একটা নজরে পড়ে না, পড়লেও কেউ ওইভাবে আসলে খেয়ালও করে না। আশেপাশের অনেক গ্রামের মানুষই ওই পাহাড়ে গরু চড়াতে নিয়ে যায়। একদিন পাশের একটি গ্রামের একজন ব্যক্তি তার গরুকে ওখানে চড়াতে নিয়ে যায়। তার নাম ফারুক মিয়া। উনি অতি দরিদ্র পরিবারের একজন মানুষ।
ওনার বয়স ওই সময় ছিল ৪৫ বছর। ওনার ৩ ছেলে ১ মেয়ে। ছেলেগুলি প্রায় বড় হয়ে যাওয়ার কারণে ছেলেরা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাস করতো আর কি। উনি ৬ থেকে ৭টা গরু লালন পালন করতেন, ষাঁড় গরু। ওইগুলো কুরবানি ঈদের আগে বিক্রি করে বেশ ভালো অঙ্কের টাকা পেতেন। সেই টাকা দিয়ে আরও কিছু গরু কিনতেন এবং বাকি টাকা উনি ওনার সংসারে ব্যয় করতেন। মোটামুটি চলছিল ভালোই আর কি। উনি প্রতিদিন সকাল ৮টার দিকে ভাত খেয়ে রওনা হতেন। পাহাড়ে গিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে উনি বাড়ির রান্নার জন্য লাকড়ি বা খড়ি সংগ্রহ করতেন। এরপর জমিতে, ওনার যে জমি ছিল বাড়ির পাশে আর কি, ওখানে বেড়া দেওয়ার জন্য বাঁশ বা গরুকে রাত্রে খাওয়ানোর জন্য কিছুটা ঘাস, এইগুলো জোগাড় করার চেষ্টা করতেন আর কি। আসরের টাইমে উনি গরুগুলোকে একত্র করে বাড়ির উদ্দেশ্যে রওনা হতেন। সন্ধ্যার আগেই উনি বাড়িতে এসে গরুগুলোকে বেঁধে নিজে গোসল করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিতেন। সন্ধ্যার দিকে খেতেন দুপুরের খাবার, যার কারণে ওনার কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গিয়েছিল, মাঝে মাঝে বুকে পেটে ব্যথা হতো আর কি। তো প্রতিদিনের মতো একদিন উনি গরু নিয়ে পাহাড়ে গিয়েছেন। গরুগুলো ছেড়ে দিয়ে উনি কিছু লাকড়ি জোগাড় করেন, বেড়া দিতে হবে, আবার রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করতে হবে। সূর্য দেখে বুঝতে পারলেন দুপুর 12টার মতো হয়ে গেছে হয়তো। শরীর খুব ক্লান্ত লাগছিল ওনার, তাই ভাবলেন যে গরুগুলো তো ঘাস খাচ্ছেই, আমি একটু বিশ্রাম করি। উনি একটি গাছের নিচে বসে পড়েন, ঘুমিয়েও পড়েন। হঠাৎ ওনার ঘুম ভাঙে বড় কোনো কিছুর একটার শ্বাস প্রশ্বাসের শব্দে। উনি মনে করেছেন ওনার আশেপাশে জঙ্গলে হয়তো কোনো ষাঁড় গরু আছে, ওইটাই ওরকম করছে। এটা মনে করার কারণও রয়েছে। কারণ হচ্ছে ওই পাহাড়ে আশেপাশে আরও বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষগুলো কিন্তু তারা তাদের গরু ছাগল এগুলো চড়ানোর জন্য নিয়ে আসতো। উনি ভেবেছিলেন হয়তো বা বড় কোনো ষাঁড় গরু এরকম করছে, যেটা অন্য কারো গরু। তো উনি যখন শোয়া অবস্থা থেকে উঠলেন দেখার জন্য যে আসলে এই শব্দটা কোথা থেকে আসছে, কারণ এমন জোরে শব্দটা আসছিল মনে হচ্ছে একদম ওনার কানের কাছে এসে কোনো ষাঁড় গরু এরকম শব্দ করছে। কিন্তু ওনার আশেপাশে তো ওরকম কোনো গরু ছিল না। উনি দূর থেকে একটা জিনিস দেখতে পান যে একটি বেল গাছ, ওই বেল গাছের নিচে বিশাল বড় কি যেন একটা প্রাণী দেখা যাচ্ছে। প্রাণীটি কালো রঙের। সে উল্টো দিকে ঘুরে খুব মজা করে কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর ওইটার শ্বাস প্রশ্বাসের শব্দই ওইরকম জোরে জোরে শোনা যাচ্ছে। প্রথমে উনি ভেবেছেন কোনো হাতি নাকি, যেহেতু বিশাল বড়। উনি জানতেন যে ওই বেলগাছটিতে অনেক ভয়ের ঘটনা ঘটার রেকর্ড রয়েছে। ওই বেলগাছটি থেকে উনি প্রায় ১৫০ থেকে ২০০ মিটার দূরত্বে অবস্থান করছিলেন আর কি। ওনার বিশ্বাস ছিল যে কোনো ভয়ের ঘটনা ঘটলে ওই ঘটনাটি ভালো করে যাচাই বাছাই করতে হয়, তা না হলে হয়তোবা মনের মধ্যে যে ভয়টা থেকে যায়, এই ভয়ের কারণেই মানুষ মারা যেতে পারে। তো উনি চিন্তা করলেন যে এটি আসলে কি, দেখে তো দূর থেকে ভয়ই লাগলো প্রথমে, এখানে তো হাতি আসার কথাও না। উনি কি করেছেন, একটু একটু করে সামনে এগিয়ে গিয়ে গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে উনি দেখার চেষ্টা করছিলেন জিনিসটা কি, সে কি করছে। আসলে উনি যেটাকে হাতি মনে করেছিলেন এটা কোনো হাতি ছিল না। ওইটার লেজটা বিশাল বড় ছিল, অনেক লোমশ একটা প্রাণী, মুখটা অনেকটা শেয়ালের মতো, কিন্তু একদম শেয়ালও না। আমার মনে হলো যে শেয়ালই, কিন্তু বড় একটি হাতির সমান। এত বড় শেয়ালকে হয় নাকি? ওইটা কোনো একটা জিনিস খাচ্ছে, কি যে খাচ্ছে এইটা উনি বুঝতে পারেন নাই। উনি ওই প্রাণীটিকে দেখার পরেই বুঝতে পারলেন যে ওই প্রাণীটিও মনে হলো বুঝতে পেরেছে আড়াল থেকে কেউ তাকে দেখছে। হঠাৎ করেই ওই প্রাণীটির শ্বাস প্রশ্বাসের শব্দও থেমে যায় আর খাওয়াও থেমে যায়। প্রাণীটা ঘাড় ঘুরিয়ে একটু পাশে তাকায়, ঠিক যেই পাশে এই ফারুক মিয়া পাতার আড়াল থেকে ওই প্রাণীটিকে দেখছিলেন। প্রাণীটা যখন মাথা ঘুরিয়ে ফারুক মিয়ার দিকে তাকায়, তখন ফারুক মিয়ার সাথে 10 থেকে 12 সেকেন্ড ওই প্রাণীটার চোখাচোখি হয়। ফারুক মিয়া দেখলেন ওই প্রাণীটার চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল, মনে হচ্ছে ওই চোখের কোনো মনি নাই, পুরোটাই লাল, দিনের বেলাতেও জল জল করছে।
10 থেকে 15 সেকেন্ডও না, হয়তো 10 থেকে 12 সেকেন্ড এরকম আর কি চোখাচোখি যখন হলো, ফারুক মিয়াও বুঝতে পারলেন যে এই প্রাণীটাকে যে কেউ দেখছে এটাও ওই প্রাণীটা আশা করে নাই। প্রাণীটাও বেশ হতভম্ব হয়ে গিয়েছে। এরপর যেটা ঘটে সেটা হলো ওই প্রাণীটা এক লাফে ওই বেলগাছে উপরে উঠে গেল। এত বড় একটা প্রাণী এক লাফে উপরে উঠে গেল এবং মুহূর্তের মধ্যে সেটা বাতাসে মিলিয়ে গেল। উনি এই দৃশ্য দেখে সত্যি অনেক ভয় পান। ওনার শরীর নাড়াতে পারছিলেন না। উনি বুঝতে পারলেন ওনার পুরো শরীর ঝিনঝিন করছে। আমাদের শরীরের ভিতর দিয়ে যদি কোনো মৃদু ইলেকট্রিসিটি চলে যায় কেমন ঝিনঝিন করে হালকা, ওই রকম। এবং ওনার শরীরটা প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। উনি ওখানেই বসে রয়েছেন, নড়াচড়া করতে পারছেন না। প্রায় 10 থেকে 15 মিনিট পর ওনার পাশের গ্রামের একজন লোক গরু খোঁজার জন্য এদিকে আসছিল। তো ওনাকে ওই অবস্থাতে বসে থাকা দেখে ওই লোকটি দূর থেকে ডাকছে, ও ফারুক ভাই, ও ফারুক ভাই, কী হলো, ওখানে বসে আছো কেন? কিন্তু কোনো সারা শব্দ ওই লোকটা পাচ্ছিলেন না। তখন ওনার একটু সন্দেহ হয়, কী ব্যাপার, ফারুক ভাই তো এরকম না, ডাকলে উত্তর দেবেন, এটা কেমন কথা? আমাকে তো উনি চিনছেন, চোখ খুলে বসে আছেন। ওনার একটু সন্দেহ লাগে। চিন্তা করলেন যে ফারুক ভাই কি অসুস্থ হয়ে গেছেন নাকি, শরীর খারাপ লাগতেছে নাকি? তো উনি এগিয়ে যান এই ফারুক মিয়ার কাছে গিয়ে ওনাকে ডাকাডাকি করছেন। দেখা গেল যে এই ফারুক মিয়া চোখের পাতা ফেলছেন, তাকিয়ে আছেন, কিন্তু উনি কথা বলতে পারছেন না, তবে শরীরটা নাড়ানোর চেষ্টা করছেন। এমত অবস্থায় ওই লোকটি এই ফারুক মিয়ার কাঁধে হাত দিয়ে একটু ঝাঁকুনি দেয়, দিয়ে বলে, যাও ফারুক ভাই, কি হয়েছে তোমার? এরপর এই যে ফারুক মিয়ার সেন্স ফেরত আসে, তখন উনি ওনার শরীরটাকে নাড়াতে পারেন। উনি বারবার বেলগাছটির দিকে তাকান এবং হাত দিয়ে বলেন, ইশারা করে বলেন যে, হায় আল্লাহ, এটা কি দেখলাম আমি, এটা কি দেখলাম, আমি মনে হয় বাঁচবো না রে, এ কি দেখলাম আমি। তখন ওই পাশের লোকটি বুঝতে পেরেছিলেন যে এই ফারুক মিয়ার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটেছে, কারণ এখানে অনেকেই আসলে এই প্যারানরমাল ঘটনা দেখে ভয় পেয়েছেন, এমন নজির তো বহুত আছে। ওই লোকটি কী করেছেন, দ্রুত ওই পাশের ছড়া বা নদী থেকে একটা বোতলে পানি এনেছেন। ওখানে কিন্তু ওই ছোটোখাটো ওই যে পানির বোতল, যেই ওয়ান টাইম বোতলগুলো থাকে না, আমরা যে পানিগুলো খাই, তো ওরকম পানির বোতল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেকে আসেন আর কি ওখানে। তো ওরকম একটা পরিষ্কার বোতলে ওই ছড়া থেকে একটু পানি ভরে নিয়ে আসছেন, নিয়ে এসে কিছু সূরা পরে এই ফারুক মিয়ার মাথায় দিয়েছেন এবং কিছুটা পানি ওনাকে খাইয়ে দিয়েছেন। এরপর মোটামুটি আধা ঘন্টা পর ফারুক ভাই উনি চলাফেরা করতে সক্ষম হন। আর ওই লোকটি বলেন যে, ফারুক ভাই চলো, তোমাকে বাইরে দিয়ে আসি, তোমার শরীরটা ভালো না। তখন এই ফারুক মিয়া বলেন যে, না, আমার গরুগুলোর তো এখনও খাওয়া শেষ হয় নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাব, আসলে ভয় পাইছি তো। আর কি দেখে ভয় পেয়েছেন, কি হয়েছে, সব কিছু কিন্তু ওই লোকটাকে বলেন এবং ওই লোকটাকে বলেন যে, তুমি চলে যাও, তুমি তোমার গরু খোঁজো, আমি আমার সময় মতো আমার গরুগুলোকে নিয়ে বাসায় চলে যাব। এরই মধ্যে বিকাল হয়ে যায়। এই সময়ের মধ্যে কিন্তু এই যে ফারুক মিয়া, উনি অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা কিন্তু দেখেন নাই, বা তার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই, কোনো প্যারানরমাল কিছু ওনার চোখে পড়ে নাই। তো ফারুক মিয়া ওনার গরুগুলোকে একত্র করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো উনি যখন বাড়ির কাছাকাছি আসেন, তখন কিন্তু এই যে আমাদের ওয়াদুদ ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন আর কি, ওনারা কিন্তু মাঠে ফুটবল খেলছেন। ওনারা দেখছিলেন যে এই যে যিনি ফারুক ভাই, উনি গরু নিয়ে বাড়িতে যাচ্ছেন। মূলত মাঠের পাশ দিয়েই ওনার বাড়িতে যাওয়ার রাস্তা ছিল, আর ওই মাঠের পাশ দিয়ে ওই পাহাড়েও যাওয়ার রাস্তা। তো ওই পাহাড় থেকে কেউ আসলে মাঠের সবারই নজর পড়তো যে কে আসছে, কে যাচ্ছে। আর তাছাড়া ওই বিকাল সময় রাস্তার পাশে বসে অনেকেই ফুটবল খেলা দেখতো, তাই পাহাড় থেকে কেউ বাড়িতে ফিরলে খুব সহজেই সবার চোখে পড়তো। উনি মাগরিবের 10 থেকে 15 মিনিট পূর্বে বাড়িতে গিয়ে উঠেছিলেন। মূলত মাঠ থেকে 3-4 মিনিট এগুলোই ওনার বাড়ি। উনি চলে যাওয়ার কিছুটা সময় পরেই মসজিদের মাইকে ফু দেওয়ার একটা শব্দ হয়। অনেক সময় আজানের আগে টং টং শব্দ করে ফু দেয় যে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা। তো সবাই ভেবেছেন এখন মাগরিবের আজান দেবে, কারণ সময়ও হয়ে গিয়েছিল, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে মাগরিবের আজানের পরিবর্তে একটি মৃত্যুর সংবাদ অ্যানাউন্সমেন্ট করা হয়। আর কার মৃত্যুর সংবাদ? এই যে ফারুক ভাইয়ের মৃত্যুর সংবাদ। মাঠে যারা ছিলেন তারা বলেন, আরে মাত্রই না ফারুক ভাই দিব্যি হেঁটে গরু নিয়ে বাড়িতে গেলেন, কি হলো এত তাড়াতাড়ি? সবাই মিলে দৌড়ে এই ফারুক ভাইয়ের বাড়ির দিকে যাওয়া শুরু করলেন এবং তখন
আমাদের এই ওয়াদুদ ভাই উনিও কিন্তু যাচ্ছিলেন যে ফারুক ভাই কি হলো, সুস্থ মানুষ আমাদের সামনে দিয়ে হেঁটে গেল। বাড়িতে যাওয়ার পর সকলেই দেখলেন যে ফারুক ভাই একটি বিছানায় শুয়ে আছেন। স্থানীয় একজন পল্লী চিকিৎসক বারবার তাকে চেক করে দেখছেন যে উনি মারা গিয়েছেন কিনা। কারণ আসলে বিশ্বাসই হচ্ছিল না, মাত্র হেঁটে চলে গেল একটা মানুষ, কয়েক মিনিটের ব্যবধানে মারা গেল। ওনার স্ত্রী সবাইকে বলছিলেন যে অন্যদিন বাড়িতে এসে উনি গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে পুকুরে গোসল করে দুপুরের খাবার খায় সন্ধ্যার দিকে, এরপর উনি বিছানায় বিশ্রাম নিতেন। আর এই দেরিতে খাবার খাওয়ার কারণে ওনার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গিয়েছিল। উনি আজকে গরুগুলোকে গোয়াল ঘরে বাঁধেন নাই, গোসলও করেন নাই, ঘরে এসেই বিছানায় শুয়ে পড়েছেন। ওর স্ত্রীকে বলেন বুকে খুব ব্যথা করছে। যেহেতু অবেলায় খাবার খাওয়ার কারণে ওনার আগে থেকে গ্যাস্ট্রিকের একটা সমস্যা ছিল, ওনার স্ত্রী ভাবলেন যে সারাদিন না খেয়ে থাকার কারণে হয়তোবা এই গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়ে গেছে। উনি তাড়াতাড়ি তরকারি গরম করা শুরু করেন ভাত দেওয়ার জন্য। ওনার স্ত্রী চুলায় তরকারি গরম বসিয়ে এসে দেখেন যে এই 2-3 মিনিটের মধ্যে ওনার স্বামী অনেকটা নরম হয়ে গিয়েছে, মানে শরীরটা নরম হয়ে গিয়েছেন, কোনো কথা বলছেন না, আবার ঘুমিয়ে আছেন। কিন্তু ঘুমিয়ে গেলে যে মানুষের একটা শ্বাস প্রশ্বাসের শব্দ হয় এরকমটাও হচ্ছে না। তো ওনার স্ত্রী নাকের কাছে হাত দিয়ে দেখেন যে ওনার স্বামীর কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। তারপর সবাইকে ডেকে নিয়ে আসেন। এরই মধ্যে পাশের বাড়ির একজন পল্লী চিকিৎসক, ওনাকেও ডেকে নিয়ে আসা হয়, কিন্তু উনি এসে দেখলেন যে উনি মারা গেছেন। আর তখনই মূলত এই মসজিদে অ্যানাউন্সমেন্টটা হয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই এই ঘটনাটা ঘটে যায়। আর অ্যানাউন্সমেন্ট হওয়ার পর তো লোকজন সবাই চলে আসে। এই লোকজন আসার পর এই উপস্থিত লোকগুলোর মধ্যে ওই ব্যক্তিটাও ছিল যিনি এই ফারুক ভাইকে ওই যে বেলগাছের নিচে অবশ অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন, উনিও ছিলেন। তো উনি তখন সকলকে বলেন এই ঘটনা ঘটছে আজকে দুপুরবেলা। উনি তো খুব ভয় পাইছিলেন। তখন সবাই বলেন যে আসলে উনি ভয় পেয়েই মারা গেছেন। উনি মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 মাস পর ওনার স্ত্রী একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে উনি দেখেন ধোঁয়া উঠছে, সাদা ধোঁয়া। এই ধোঁয়ার মধ্যে 2টি চোখ দেখা যাচ্ছে, লাল টকটকে চোখ। আর ওইখান থেকে ভয়ঙ্কর শব্দে তাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। এমনভাবে বলা হচ্ছিল যে তোরা যদি বাঁচতে চাস তাহলে 7টি গরু জবাই করে এতিম মিসকিনদের মধ্যে খাইয়ে দিস, তা না হলে তোদের সামনে খুবই বিপদ। এই স্বপ্ন দেখার পর উনি ওনার ছেলেদের সাথে বিষয়টি শেয়ার করলে কেউ পাত্তাই দেয়নি। সবাই বলে স্বপ্ন তো স্বপ্নই, আর স্বপ্ন সত্যি হলেও আমরা এত টাকা পয়সা পাবো কই যে 7টা গরু দিয়ে আমরা সিন্নি করে খাওয়াবো। এই স্বপ্ন দেখার 15 থেকে 20 দিন পরে ওনার স্ত্রী এই সিলেট হাইওয়ে যে রোডটা রয়েছে এইটা পার হতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। এরপর ফারুক মিয়ার এক ছোট ভাই ছিল। এই ছোট ভাইয়ের ওয়াইফও উনি একই স্বপ্ন দেখেন যে ধোঁয়ার মধ্যে থেকে কেউ একজন বলছে যে ওকে তো আমি বুকের উপর পা দিয়েই মেরে ফেলেছি, আর ওর বউকেও ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছি, এবার তোকে পানিতে চুবিয়ে মারব, এবার তোর পালা। এই স্বপ্ন দেখার পর ওনারা কিন্তু নড়েচড়ে বসেন যে এটা তো আর দেরি করা যাবে না। যেই ভুলটা ফারুক মিয়ার ছেলেরা করেছিল, এখন ফারুক মিয়ার ভাইয়ের বউ এই স্বপ্ন দেখেছেন, বিষয়টা তো স্বাভাবিক না। তখন ওনারা পরের দিনই একজন নাম করা পীর সাহেবের কাছে যান। ওই পীর সাহেবের বাড়ি ছিল কুমিল্লার কোনো একটা জায়গায়। তো ওই পীর সাহেব সব ঘটনা শুনে বলেন, আচ্ছা দেখি, আমাকে কয়েকটা ঘন্টা সময় দেন, আমি একটু খোঁজ খবর নিই। আর আপনারা যেহেতু আমার বাড়িতে আসছেন, রেস্ট করেন, 4-5 ঘন্টা পর আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। 4-5 ঘন্টা পর ওই পীর সাহেব ওনাদেরকে ডাকেন এবং বলেন যে সর্বনাশ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আমি যদিও বা কারো বাসায় ওইভাবে যাওয়ার সুযোগ পাই না, কিন্তু আপনাদের বাড়িতে যেতেই হবে, তা না হলে আপনাদের সকলের মৃত্যু অনিবার্য। পীর সাহেবের মুখে ভয়ঙ্কর এক ভয়ের ছাপ দেখা যায়। উনি বলেন যে দ্রুত চলেন, আর 1 মুহূর্ত দেরি করা যাবে না, আজকে রাত্রেই কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে অন্য কারোর সাথে, আপনাদের পরিবারের। ওনারা তো দ্রুত রওনা দিয়েছেন। রওনা দেওয়ার সময় ওই পীর সাহেব বলেছিলেন যে ওই বাড়িতে, মানে এই ফারুক মিয়ার যে বাড়ি, তার পাশেই তো ওনার ভাইও থাকতেন আর কি, মানে সবাই মিলেমিশে একসাথে থাকতেন।
মানে পীর সাহেব বলেন যে ওই বাড়িতে একটি বড়ই গাছ রয়েছে, ওই বড়ই গাছটা কাটতে হবে। তখন ওই ফারুক মিয়ার ভাই বললেন যে তাহলে ফোন করে বলে দেই, ওরা কাটতে থাকুক, আমরা যেতে যেতেই তো ওটা কাটা হয়ে যাবে। তখন পীর সাহেব বলেন না, এই কাজ করলে সমাধান অনেক জটিল হয়ে যাবে, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এই গাছটা কাটতে হবে। যদি এই প্রক্রিয়াটা ফলো না করা হয় তাহলে আরও ভয়ঙ্কর বিপদ হবে এবং আমাকে উপস্থিত থেকে এই গাছটা কাটাতে হবে, এটা পীর সাহেব বলেন। তো কুমিল্লা থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, হুজুরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। হুজুর সবাইকে সতর্ক করে বলেন যে আজকে রাতে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে কেউ যেন দরজা খুলে বাইরে বের না হয়, কি ঘটছে বা কি ঘটবে, ঘটতে পারে কি না, এই সমস্ত চিন্তা থেকেও কেউ বাইরে বের না হয়। আবার বাইরে যদি কোনো শব্দও পায় কেউ যেন বেড়ার ফাঁকা দিয়ে বা টিনের ছিদ্র দিয়ে দেখার চেষ্টা না করে যে বাইরে কি হচ্ছে। তারপর হুজুর বলেন কাল সকাল ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো গাছটা কাটা হবে এবং এরপরে সমস্যাটাও ইনশাল্লাহ থাকবে না। তো রাত 10-11টার মধ্যে বাড়ির সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, বড়দের মধ্যে অনেকেই তখন সজাগ ছিল। হঠাৎ করে তারা শুনতে পায় কে যেন খরম পায়ে হাঁটছে। খরম হলো এক ধরনের বিশেষ স্যান্ডেল জাতীয়, এটা হলো কাঠের তৈরি, অনেক শক্ত। আগেকার দিনে মানুষগুলো এই খরম পরত। এই খরম পায়ে দিয়ে হাঁটার কারণে বাড়ির উঠোনে ঠক 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 শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে কেউ যেন উঠোনের এক পাশে আসে আর এক পাশে চলে যায়, মানে পাইচারি করছে আর কি। হুজুরের নিষেধ থাকায় কিন্তু কেউ দেখার চেষ্টা করেনি যে কে হাঁটছে, কি হচ্ছে। পরের দিন সকালবেলা হুজুরকে বিষয়টি অবগত করলে হুজুর বলেন ওইটা আসলে আমার সাথে থাকা একটি বৃদ্ধ পরহেজগার জিন। এই বৃদ্ধ জিনটি অনেক শক্তিশালী। মূলত আমি তাকে অনুরোধ করেছিলাম রাতের বেলা উনি নিজে থেকে যেন এই বাড়িটা পাহারা দেয়, ওনার অনুগত অন্য কোনো জিনদেরকেও যেন না পাঠায়, উনি নিজে যেন থাকে, কারণ উনি অনেক জাননেওয়ালা একজন জিন, অনেক দোয়া কালাম উনি জানেন, অনেক বড় মাপের একজন রাকি। যদি ওই পিশাচটা এখানে চলে আসে তাহলে উনি খুব সহজেই ওই পিশাচটাকে মোকাবেলা করতে পারবেন, যেটা অন্য যুবক শক্তিশালী জিনও ওনার মতো পারবে না। মূলত উনি এই বাড়িতে পাহারা দিচ্ছিলেন যাতে করে এই বাড়ি বা আশেপাশের কোনো বাড়িতেও কোনো দুর্ঘটনা না ঘটে। এরপর মূলত হুজুর শুরু করলেন তার প্রক্রিয়া। হুজুর একটি মাটির পাতিল ঢাকনা সহ নিয়ে আসার জন্য বলেন, সেটা নিয়ে আসা হয়। পাতিল নিয়ে আসলে উনি ওই পাতিলে এবং ঢাকনার ভেতরের দিকে কিছু একটা লেখেন আর কি। তারপর ঢাকনাটা লাগিয়ে বাড়ির উঠোনে গভীর গর্ত করে পুঁতে দিলেন এবং একজনকে অনুমতি দিলেন এইবার গাছটি কাটা শুরু করো। গাছটি কাটার কারণ ওনার কাছে জানতে চাইলে উনি বলেন ওই পাহাড়ে যেই জিনটা ছিল এইটা যে খুব খারাপ ছিল এটাও বলা যাবে না, তবে ওই জিনটা নিজেও ভাবে নাই দিনের বেলা তাকে কেউ দেখে ফেলবে। মূলত সে চিন্তা করছে সে অদৃশ্য অবস্থাতেই রয়েছে, সে ভর দুপুরবেলা সে তার কাজ করছিল। যখন সে বুঝতে পারে এই ফারুক মিয়া তাকে দেখে ফেলেছে তখন এই জিনের খুব রাগ হয়, আর জিনদেরকে এই ধরনের সময়ে এইভাবে দেখে ফেললে জিনেদেরও ক্ষতি হতে পারে। যেহেতু তাকে দেখে ফেলেছে এই জন্য তাকে মেরে ফেলাটা ওই জিনের জন্য জরুরি ছিল। এই জন্যই মূলত ওই দিন সন্ধ্যায় ফারুক মিয়ার বুকের উপর চাপ দিয়ে ফারুক মিয়াকে মেরে ফেলেছে। এরপর সে বলে দিয়েছিল যে এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করতে হবে, কারণ যেহেতু তাকে দেখে ফেলেছে এই বিষয়টা তার পরিবারের উপরও গড়াতে পারত। যেহেতু তার পরিবার এটা শোনেনি তাদের আর্থিক অবস্থার কারণে, আর ওই জিনটা হলো ছন্ন ছাড়া প্রকৃতির জিন, তার গোত্রের কোনো গোত্র প্রধানের কাছে নালিশ করেও বিষয়টা আসলে লাভ হতো না। এই কারণে সে একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছিল। ফারুক মিয়ার পর তার স্ত্রীকে মেরে ফেলেছে, এরপর সে ফারুক মিয়ার ভাইয়ের বউকে স্বপ্ন দেখিয়েছে। এখন যেটা ব্যাপার সেটা হলো যে ফারুক মিয়া যখন আসে ফারুক মিয়ার সাথে সাথে ওই জিনটা চলে আসে এবং এই বড়ই গাছে আস্তানাগারে। সে কিন্তু এখন এখানেই রয়েছে, সে এখন আর পাহাড়ে থাকে না, ওই বেলগাছ ছেড়ে সে এখন এখানে এসেছে। মূলত এই বেলগাছটি কাটার পর তার আস্তানা নষ্ট হয়ে যাবে, আর জিনেরা যদি কোথাও একবার আস্তানাগারে সেখান থেকে সরে যেতে চায় না, সেখানকার মায়া ত্যাগ করতে পারে না। যদি কখনো সেখান থেকে চলেও যায় ওই মায়ার কারণে আবার তারা ফিরে ফিরে আসে। যদি এই জিনিসটাকে আমি স্থায়ীভাবে এখান থেকে বিতাড়িত না করি তাহলে এই বড়ই গাছে সে আবারও ফেরত আসতে পারে যদি এই বড়ই গাছটা না কাটি।
তাই একটা বিশেষ প্রক্রিয়ায় বড়ই গাছটি কাটতে হবে। এই জন্যই বড়ই গাছটি কাটা হলো। ইনশাল্লাহ ওই জিনটা আর এখানে আসবে না। আমি যেই প্রক্রিয়া করে দিয়েছি ওই জিনটা আর এখানে আসতে পারবে না এবং এই পরিবারের আর কোনো সমস্যা হবে না। আর আমার তরফ থেকে যেটা করার দরকার আমি সেটা পরবর্তীতে করব। সত্যি এরপরে ওই পরিবারের আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। হুজুর পরবর্তীতে কোন প্রক্রিয়ায় ওই জিনটাকে প্রতিহত করেছিলেন, জিনটা যেন ওই পরিবার আর কোনো সদস্যকে আঘাত না করে, এটা অবশ্য জানা যায় নাই। তো এটি ছিল ঘটনা। এই ঘটনায় দুজন ব্যক্তি বিনা কারণে নিহত হয়েছিলেন। এক হলো ফারুক মিয়া আর ফারুক মিয়ার স্ত্রী, এই দুজন। প্রিয় লিসেনার্স, আসলে ভর দুপুরবেলা এইরকম কোনো একটা ঘটনার মুখোমুখি কেউ হবে এটা কেউ ভাবতেই পারে না। আমরা সাধারণত রাতের বেলার ঘটনা শুনি, কিন্তু এই ঘটনা সম্পূর্ণটাই দিনের বেলা হয়েছে। ফারুক মিয়া মারা গেছেন একদম সন্ধ্যার একটু আগে, আর উনি ওইটা দেখেছিল না দিনের বেলা, ভর দুপুরবেলা। আবার ফারুক মিয়ার স্ত্রীও কিন্তু রাস্তা পার হচ্ছিলেন দিনের বেলা, তখন উনি মারা গিয়েছেন। আল্লাহ ওনাদের পরিবারকে হেফাজত করুন এবং আমাদেরকেও হেফাজত করুন এই ধরনের বিপদ আপদ থেকে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওয়াদুদ ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। চলুন আমরা চলে যাই আমাদের এবারের 140তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 140তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম রুবেল ইসলাম জয়। ওনার বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের পাঠাকাটা গ্রামে। উনি লেখাপড়া করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, আর লেখাপড়া শেষ করে বর্তমানে ঢাকায় ঢাকা ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত রয়েছেন। ওনার সাথে যখন ওনার ঘটনার কিছু বিষয় নিয়ে আমি কথা বলছিলাম ফোনে, তখন উনি জানালেন 2015 সালে ওনার সাথে আমার দেখা হয়েছিল রেডিও ফুর্তিতে। কারণ 2015 সালের কোনো একটি শুক্রবার আমি গিয়েছিলাম সেখানে, উনিও এসেছিলেন ওনার এক আত্মীয়ার ঘটনা শেয়ার করার জন্য। আমার বলার পরেই ওনার ঘটনা শেয়ার করার সুযোগ হয়। উনি আমাকে এটা জানালেন, আমার শুনে খুব ভালো লাগলো। কারণ ফোনে কথা বলার সময় এরকম ব্যক্তি খুব কম পেয়েছি, হাতে গোনা 1-2 জন পেয়েছি এতদিনের মধ্যে, যাদের সাথে আমার রেডিও ফুর্তিতে দেখা হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2012 সালে। উনি এসএসসি পাশ করার পর রাজশাহী সিটি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। তো ছোটোবেলা থেকেই তো আসলে লেখাপড়ার দিকে ওনার বেশ আগ্রহ ছিলই। সবসময় চেষ্টা করতেন কঠিন পরিস্থিতিতেও প্রাইভেট কোচিং, স্কুলের বা কলেজের ক্লাসগুলো কখনোই যেন উনি মিস না দেন, এ বিষয়ে উনি খুব সচেষ্ট থাকতেন। এদিকে এসএসসি পর্যন্ত তো বাড়িতেই ছিলেন। তারপরে যখন রাজশাহী শহরে চলে আসছেন, এতদিন তো একটানা বাড়ির বাইরে থাকা হয় না, প্রায় 1 মাস হয়ে যায়। 1 মাস কিন্তু উনি কখনোই বাড়ির বাইরে থাকেন নাই। 1 মাসের একদম শেষ দিকে এসে খুব মন খারাপ হচ্ছিল যে যাই একটু বাসা থেকে ঘুরে আসি। তো উনি সেদিন সিদ্ধান্ত নিলেন যে 5টার সময় ওনার যেই একটা কোচিং রয়েছে ওইটা শেষ করেই উনি বাসার দিকে রওনা দেবেন। মোটামুটি সন্ধ্যা লেগে যায় ওনার ওই কোচিংটা শেষ হতে হতে। এরপরে উনি বাড়ির দিকে রওনা দেন। উনি যখন মানে এই কোচিংয়ের জন্য বাইরে বের হয়ে এসেছিলেন ওনার রুম থেকে, তখন রেডি হয়েই এসেছিলেন যাতে করে ওনার রুমে আর ফেরত যেতে না হয়, একবারে উনি চলে যাবেন আর কি। রাজশাহী শহর থেকে ওনার বাড়িতে যেতে হলে 40 মিনিট বাসে কিন্তু বসে থাকতে হবে, মানে 40 মিনিট বাস জার্নি। এরপর বাস থেকে নামার পর 10 মিনিট ভ্যানে যাওয়ার পর ওনার গ্রামে পৌঁছানো সম্ভব হয়। উনি বাসে উঠেছেন, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল আর কি। বাস বিভিন্ন জায়গায় থেমেছিল, আস্তে আস্তে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে 40 মিনিটের জায়গায়। সময়টা ছিল শীতকাল, 5:30টার দিকে তো সন্ধ্যা লেগে যায়। বাস থেকে নেমে উনি কোনো ভ্যান দেখতে পান না, কিছুটা হতাশই হন। এই শীতকালে আবার হেঁটে হেঁটে যাবেন বাড়িতে, ঠান্ডাও লাগছে। এখন যেহেতু ভ্যান নাই, এই জন্য সিদ্ধান্ত নিলেন যে উনি হেঁটেই বাসায় চলে যাবেন। তো বলে রাখা ভালো, উনি যেখানে বাস থেকে নেমেছেন সেখান থেকে সম্পূর্ণ একটা ফাঁকা মাঠের ভেতর দিয়ে ওনাদের গ্রামে যেতে হয়। ভ্যান না পেয়ে উনি হাঁটা শুরু করেছেন।
ওনার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে উনি হাঁটছেন। রাস্তার দুই পাশে আম গাছ, মাঝে মাঝে রাস্তার পাশে কিছু বাঁশ বাগানও ছিল, কিন্তু রাস্তার দুই পাশে কোনো বাড়ি ছিল না। গ্রামের কাছাকাছি আসতে হঠাৎ করে ওনার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়, যার নাম হচ্ছে রঞ্জিত। সে তার ভাইকে নিয়ে বাবুই পাখি শিকারে যাচ্ছিল। স্কুলে পড়ার সময় তার সাথে উনিও মাঝে মাঝে পাখি শিকারে গিয়েছেন। সাধারণত সন্ধ্যার পর পাখি শিকার করার এক ধরনের একটা পদ্ধতি রয়েছে। বিশেষ করে বাবুই পাখি, এক ধরনের জাল দিয়ে পাখি ধরা হয়। গম কাটার পর গমের যে নাড়াগুলো থাকে সেগুলোর ভেতরে নাকি পাখি লুকিয়ে থাকতো। বিশেষ করে বাবুই পাখি, যে পাখিগুলো তখনও বাসা তৈরি করতে পারে নাই, বাসা তৈরি করা শুরু করেছে, এরকমগুলো আর কি। জালের ফাঁদগুলো যথাযথ জায়গায় সেট করে চারদিক থেকে পাখি তাড়িয়ে নিয়ে আসলে উঠতে গেলে ওই জালে পাখি আটকা পড়ত। তো এই পাখিগুলো, এই যে রঞ্জিত, সে কি করে ওই বাজারে নিয়ে বিক্রি করত। তো বন্ধুর সাথে দেখা হতেই বন্ধুকে পাখি ধরতে দেখে ওনারও আগ্রহ জন্মালো, যাই বাসায় একটু পরে যাই, যেহেতু বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, একটু পাখি ধরি। প্ল্যান মাফিক পাখি ধরার জন্য ওনারা রাস্তা থেকে নেমে মাঠের ভেতর দিকে গিয়েছেন। এরপর জালগুলো বিছিয়ে চারদিক থেকে পাখি তাড়িয়ে নিয়ে আসছেন আর কি। প্রায় 20 থেকে 22টার মতো পাখি আটকা পড়ে। পাখি শিকার শেষ হওয়ার পর এখন তো রঞ্জিত চলে যাবে, উনি ওনার বাড়ির দিকে রওনা দিয়েছেন রঞ্জিতের কাছ থেকে বিদায় নিয়ে। তো উল্লেখ্য, ওনার বাড়ি মেইন রাস্তা, মানে মেইন যে পাকা রাস্তাটা রয়েছে আর কি, সেদিক দিয়েও যাওয়া যায়, আবার যেখানে ওনারা পাখি শিকার করছিলেন সেই মাঠ দিয়েও সোজা পথেও যাওয়া যায়। তবে মাঠের ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। তো উনি চিন্তা করেন পাখি ধরতে গিয়ে তো বেশ খানিকটা সময় নষ্ট করে ফেলেছি, তো মাঠের ভিতর দিয়েই যাই। মাঠের ভিতর দিয়ে যাওয়ার জন্য উনি মনস্থির করেছেন। তো ওনার বন্ধু রাস্তা দিয়ে সে তার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তো উনি যেদিক দিয়ে বাসায় যাবেন, তো সেই ফাঁকা মাঠের ভেতর দিয়ে জঙ্গলে ঘেরা একটা পুকুর পাড়ের পাশ দিয়ে ওনাকে যেতে হবে। ওনাদের গ্রামের প্রায় 30% মানুষ সাঁওতাল ধর্মের অনুসারী। সাঁওতালদের কেউ মারা গেলে এই পুকুরের চারপাশে যে পাড় রয়েছে সেই পাড়ে নাকি কবর দেওয়া হয়। পুকুরের চারপাশে কিছু তাল গাছ ছিল। তাল গাছগুলোর মধ্যে একটি তাল গাছের উপর বজ্রপাত হওয়ার কারণে তাল গাছের উপরের অংশটি পুড়ে যায়। গাছটির মাথায় কোনো পাতা ছিল না। উনি হাঁটতে হাঁটতে পুকুরের কাছাকাছি আসতেই হঠাৎ সেই তাল গাছের উপর থেকে একটা আলোর ঝলকানি উনি দেখতে পান। উনি দেখতে পান যে ওই আলোর ঝলকানিটি আস্তে আস্তে এগিয়ে আসছে। ধীরে ধীরে ওইটা কি হলো, একটা জায়গায় গিয়ে বিশাল একটা বাড়ির রূপ নিল। তবে অদ্ভুত ব্যাপার হলো যে এই বাড়িটার আকারটা ছিল অন্যরকম। কোনো বাড়িতে যদি লাইটিং করা হয় তাহলে দেখা যায় যে বাড়ির বিভিন্ন অংশে লাইট ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই যে মরিচবাতি আমরা দেখি না এরকম। তারপর রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে বড় বড় স্থাপনাগুলো সাজানো হয়। রাত্রে যখন লাইট চলে তখন কিন্তু আমরা শুধু লাইটটাই দেখতে পাই, এর পেছনে থাকা যেই স্থাপনাটা এটা কিন্তু ওইভাবে নজরে আসে না, শুধু আলোকোজ্জ্বল লাইটটা আমাদের চোখে পড়ে। তো ওনার কাছে মনে হলো যে কোনো একটা বিয়ে বাড়ি, চারদিকে অনেক আলোকসজ্জা করা হয়েছে, কিন্তু ওই বাড়ির যে শেপটা, ওই শেপটা ওইভাবে বোঝা যাচ্ছে না। উনি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন, কিন্তু উনি খেয়াল করলেন যে উনি সামনেও যেতে পারছেন না, পেছন দিকেও যেতে পারছেন না। কারণ হলো শরীরের শক্তি নাই, বিষয়টা এরকম না। উনি সামনে যেতে পারছেন না, সামনের দিকে ওই আলোকোজ্জ্বল বাড়িটা, আর পেছন দিকে তো কোনো ঘর বাড়ি ছিল না। উনি যে দৌড়ে যাবেন, কোথায় যাবেন? এরপরেও উনি কি করেছেন, দৌড়ে পেছন দিকে যাওয়ার চেষ্টা করেছেন। তো উনি যখনই পেছন দিকে যাওয়ার চেষ্টা করলেন দেখলেন যে ওই পেছন দিকে ওই বাড়িটা আছে। এরপরে ঘুরে উনি সামনের দিকে তাকিয়েছেন, সামনের দিকে ওই বাড়িটা আছে। উনি ডানে বায়ে যেদিকেই দৌড় দিতে যান না কেন, ওই আলোকোজ্জ্বল বাড়িটা ওনার সামনে চলে আসে। এই ঘটনা ঘটতে ঘটতে হঠাৎ করে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হলো যে উনি দেখতে পান ওই বাড়ির ভেতর থেকে কালো কুচকুচে দেখতে বেশ কয়েকজন মানুষের মতো অবয়ব বের হলেন। দেখতে মানুষের মতোই মনে হচ্ছিল, এবং এদের মধ্যে একজন বর এবং একজন কনে ছিল। ছোট কয়েকজন বাচ্চাও ছিল, এর মধ্যে বাদ্যযন্ত্র বাদকও ছিল। সাঁওতাল সম্প্রদায় বিয়ের সময় বর ও কনেকে যেভাবে সাজায় ঠিক সেভাবেই ওই বর ও কনেকে সাজানো হয়েছিল।
বর ও কনেকে একটা জায়গায় বসিয়ে রেখে তারা ঘুরে ঘুরে বাদ্যযন্ত্রগুলো বাজাতে থাকলো। বাদ্যযন্ত্রগুলোর মধ্যে ছিল ঢোল, তবলা, বাঁশি, এরকম দেশীয় কিছু বাদ্যযন্ত্র। এর মধ্যে যারা ঢোল বাজাচ্ছিল তারা মাঝে মাঝেই নাকি এই জয় ভাইয়ের দিকে তেড়ে আসছিল। উনি বিপদ থেকে বাঁচার জন্য যেদিকেই দৌড় দিবেন ওই সমস্যা কিন্তু আবারও তার সামনে চলে আসছিল। যেখানেই যান না কেন ওই বাড়ি, ওই লোকগুলো সামনে চলে আসে। এখন কি করবেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। এরই মধ্যে হঠাৎ করে ওনার হাতের ডান পাশে বেশ কিছুটা দূরে একটা আলো জ্বালানো দেখেন। উনি ওই আলোটা দেখেই বুঝতে পারেন যে এই আলোটা হচ্ছে ওই যে জমিতে সেচ দেওয়ার জন্য যে ডিপ টিউবওয়েলগুলো বসানো থাকে না, বোরিং ঘর, এটা হলো ওই বোরিং ঘরের আলো। উনি কী করেছেন, ওই আলোটাকে লক্ষ্য করে সোজা দৌড় দিয়েছেন। ডানে বাই আর যাবেন না, শুধু ওই আলোটা সামনের দিকে আছে ওইটাকেই লক্ষ্য করে উনি আগাতে থাকবেন, তাহলে হয়তোবা উনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ওনার কাঁধে তো ব্যাগ ছিল, ওইটা নিয়েই তো দৌড় দিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে দৌড় দেওয়ার সময় ওই যে আলোকোজ্জ্বল বাড়িটা ওনার সামনে আর আসে নাই। উনি তো ওই বরাবর দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে গিয়ে ওই ডিপ টিউবওয়েলের ওই বোরিং ঘরের ওখানে গিয়েছেন। গিয়ে দেখেন ওইখানে ওইটার যে অপারেটর সে বসে আছেন ওখানে। তো তাকে তো উনি চিনেছেন, তিনিও এই জয় ভাইকে চিনেছেন। তো ওনার সহায়তাই মূলত উনি বাড়িতে পৌঁছাতে পেরেছিলেন। উনি বাড়িতে যখন গিয়েছেন, বাড়িতে যাওয়ার পর উনি ওনার দাদা দাদিকে ডেকেছেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওনার দাদা দাদি কিন্তু দুজনেই কবিরাজ। অনেক জিনে ধরা রোগী ওনাদের বাড়িতে আসতেন, ওনার দাদা দাদি সেটা ট্রিটমেন্ট করতেন। ওনার দাদা তখন ওই অবস্থাতে জয় ভাইকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আসলে ওই ঘটনা কেন হয়েছিল এই বিষয়ের কোনো ব্যাখ্যা ওনার দাদা জয় ভাইকে আর দেন নাই। ওনাদের বাড়িটা হচ্ছে 2 তলা মাটির বাড়ি। উনি ওই 2 তলার দ্বিতীয় তলার একটা রুমে থাকতেন আর কি। তো ওনার বাড়ির আঙিনাটা বেশ বড় ছিল। আঙিনার মাঝখানে ছিল একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছটি পার হয়েই ওয়াশরুম। আঙিনা বড় হওয়ায় আঙিনার এক পাশে খড়ি হিসাবে ব্যবহারের জন্য ওই গরুর গোবর শুকিয়ে যে ঘুঁটা তৈরি করা হয় না, ঘুঁটা বা খুঁটা বলে অনেকে, তো ওইটা শুকাতে দেওয়া হতো। যাই হোক, ওই দিন রাত আনুমানিক 3:30টার দিকে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য 2য় তলা থেকে নিচে নেমেছেন। নামার পর আঙিনা দিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে পেয়ারা গাছের নিচে ওনার আম্মুকে ওই শুকনো গোবরগুলোকে একটি বস্তার মধ্যে ভর্তি করতে দেখেন। মুখের দিকে খেয়াল না করলেও ওটা যে ওনার আম্মুই ছিল এটাতে ওনার কোনো সন্দেহ ছিল না। বিষয়টাকে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, কারণ হলো ওনার আম্মু মাঝে মাঝেই রাতে কাজ করার জন্য উঠতেন। ফজরের আজানদের আগ মুহূর্তে উনি ঘুম থেকে উঠে ছোটোখাটো কিছু কাজ এগিয়ে রাখতেন। তো উনি ওয়াশরুম থেকে ফিরে আসার পর ওনার আম্মুকে মেঝেতেই শুয়ে পড়তে দেখেন, যে তার আম্মু মেঝেতে শুয়ে পড়েছেন। হঠাৎ করে তার আম্মু মেঝেতে শুয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন নাকি। তো উনি ওনার বাবাকে ডাকছেন যে আব্বা একটু তাড়াতাড়ি আসেন, আম্মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। এদিকে কি হয়েছে, হঠাৎ করে তার বাবার মার রুম থেকে তার বাবা মা দুজনই বেরিয়েছেন। এটা দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়েছেন, আরে এইখানে তার আম্মু শুয়েছিল, কোথায় গেল? ওই অভাবটা নাই। কিন্তু এই যে অবয়বটা বস্তার মধ্যে যে শুকনো গোবরগুলো ভর্তি করেছিল সেগুলো কিন্তু ওই অবস্থাতেই ছিল। এই ঘটনা ঘটার পর উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। কয়েক রাত উনি একা ঘুমাতেই পারেন নাই। তবে এটা যে কেন হয়েছিল এই বিষয়ে ওনার দাদা ওনাকে কোনো ব্যাখ্যা দেন নাই। হতে পারে কোনো সাহায্যকারী জিন এই কাজটি করছিল। আর রাতের বেলা ওই ধরনের বিয়ের আয়োজনটা, এই ভুতুড়ে বিয়ের আয়োজনটা উনি কেন দেখেছিলেন, কেনই বা তাকে তাড়া করছিল বারবার ওই ঢোল যারা বাজাচ্ছিল তারা, কেনই বা পরবর্তীতে আর কোনো ক্ষতি করলো না, কেনই বা বারবার ওই বাড়িটা তার সামনে চলে আসছিল, এই বিষয়টা রহস্যই রয়ে যায়। এই বিষয়ে কোনো ধরনের কোনো ব্যাখ্যা ওনার দাদা ওনাকে দেন নাই। এমন হতে পারে এই ব্যাখ্যা দিলে উনি ভয় পেতে পারেন, পরবর্তীতে চলাফেরার পথে ওনার এই বিষয়টা মনে এসে অনেক সমস্যা হতে পারে। আবার এই প্রবলেমটা যে উনি সলভ করেছিলেন কিভাবে, এই বিষয়ের কোনো ব্যাখ্যাও ওনাকে দেন নাই। হতে পারে উনি ওনার মতো করে সলভ করে ফেলেছিলেন, যেটা তার নাতিকে বলেন নাই, মানে জয় ভাইকে বলেন নাই আর কি। তো এটি ছিল ঘটনার বেশ কিছু বিষয় রহস্যময়ই রয়ে যায়। কেন ওই বিয়ের বাড়িটা উনি দেখেছিলেন, এরপরে কোনো সমস্যা হয়েছিল কি না,
তারপর ওনার বাড়িতে ওনার আম্মুর অবয়বে যেটা দেখলেন এটা কেন দেখেছিলেন, এই বিষয়গুলো জানার জন্যই মূলত আমি ফোনে ওনার সাথে কথা বলেছিলাম। তো উনি এখনও আসলে পরিষ্কারভাবে জানেন না যে কেন এমনটা উনি দেখেছিলেন। আর এই বিষয়টা জানতে গিয়েই আমি জেনেছিলাম যে 2015 সালে ওনার সাথে আমার দেখা হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি রুবেল ইসলাম জয় ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো। উনি বলেছিলেন যে ওনার দাদা দাদি যেহেতু কবিরাজ ছিলেন, অনেক ঘটনা ওনাদের পরিবারে আছে, এটা উনি পর্যায়ক্রমে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, ইয়েস স্যার, একটি হরর থ্রিলার হলেও আপনারা কিন্তু এটাকে আরেকটু ভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন। সেটি হচ্ছে রিলিজিয়াস সুপার ন্যাচারাল থ্রিলার। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন অমর একুশে বইমেলা শেষ হয়ে গেছে। প্রান্ত প্রকাশন থেকে এই বইটি প্রকাশিত হয়েছিল। আমাদের আগের দুটো বইও প্রান্ত প্রকাশন থেকেই প্রকাশিত হয়েছে। বইমেলা শেষ হয়ে গেলেও আপনারা রকমারি থেকে এই বইটি অর্ডার করতে পারেন। রকমারির লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অনায়াসেই ইয়াসার বইটি অর্ডার করে পড়তে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা ঘটনায় চলে যাই। আমাদের এবারের ঘটনাটি দিয়েছেন রাকিবুল হাসান তানিম। উনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে রয়েছেন, তবে ওনার দেশের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামে। ঘটনাটির সময়কাল 1960 কি 62, অনেক আগের ঘটনা। তো তখনকার সময় যারা এই ধান ভাঙাতে যেতেন তাদের এই যাত্রা পথটা কিন্তু এতটা মসৃণ ছিল, অনেক সময় লাগতো। তখন এই ধান ভাঙানোর মেশিন অনেক দূরে দূরে থাকতো, কোথাও বিদ্যুৎ নাই, সেখানে তেলে এই ধান ভাঙানোর মেশিনগুলো চলতো। অনেক দূরের গ্রাম থেকে মানুষজন নৌকা নিয়ে আসতে একদিন লাগে, ধান ভাঙাতে একদিন লাগে, আবার বাড়িতে ফিরতে একদিন লাগে। এরকম 3-4 দিনের সময় নিয়ে মানুষ বাড়ি থেকে বের হতো, যারা দূরের থেকে আর কি আসতো ধান ভাঙাতে। তো এই যে চরকাজল গ্রাম, মানে ছোট চরকাজল গ্রাম আর চরকাজল ইউনিয়ন, এখান থেকে এই গলাচিপা উপজেলায় ওই সময় 60-62 সালের দিকে, ওই সময়ের প্রেক্ষাপটে ওই ধান ভাঙিয়ে আনতে হলে প্রায় 3-4 দিন সময় লাগতো। ওখানে ধান তো শুধু যে একজন নিয়ে গেছে বিষয়টা এরকম না, অনেক দূরের গ্রাম থেকে লোকজন আসতো, সিরিয়াল থাকতো, রাত হয়ে গেলে তো আর ভাঙানো যেত না, সকালবেলা অপেক্ষা করতে হতো, এইভাবে সিরিয়াল আসতে সময় লাগতো। তো যাই হোক, অনেক সময় দেখা যেত যে কয়েকজন প্রতিবেশী মিলে একটি নৌকায় তাদের ধানগুলো উঠিয়ে ভাঙাতে নিয়ে যাচ্ছেন। তাতে করে কষ্টও কম হয়, কয়েকজন মিলে যদি যাওয়া যায়, গল্প করতে করতে যাওয়া যায়, নৌকা বাইতেও সুবিধা হয়, কারণ দীর্ঘ পথ তো নৌকা বাইতে হয় আর কি। এদিকে কি হয়, এই যে তানিম ভাইয়ের মামা ওই সময় ক্লাস 8-এ পড়তেন, ওনার মামার নাম হলো শাহজাহান মিয়া। ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের একদম অজপাড়াগায় ক্লাস 8 পর্যন্ত পড়া লোক কম পাওয়া যেত, হাতে গোনা কয়েকজন পাওয়া যেত আর কি। তাই এই শাহজাহান মিয়াকে নিয়ে সবাই খুব গর্ববোধ করতেন। শাহজাহান মিয়া মানে শাহজাহান মামা যিনি, উনি কোনো আবদার করলে পরিবারের সকলেই রাখার চেষ্টা করতেন। নানার কাছ থেকে, মানে এই তানিম ভাইয়ের নানা, আমরাও নানা বলে সম্বোধন করছি, নানার কাছ থেকে যখন এই শাহজাহান মামা শোনেন যে পুপাড়াতে ধান ভাঙাতে যাওয়া হবে, তখন মামাও আগ্রহী হয়ে পড়েন। প্রথমে নানা নিষেধ করলেও পরে রাজি হন। তখন অবশ্য মামার পরীক্ষা শেষ হয়েছে। তো কথা অনুযায়ী একদিন সকালবেলা তারা 3 জন রওনা হন। মামা মানে শাহজাহান মামা, নানা এবং একজন প্রতিবেশী, তার নাম হলো হেলাল ব্যাপারী, মানে হেলাল নানা। তো হেলাল নানাও এই তার ভাইয়ের নানার খুব বন্ধু ছিলেন আর কি, বন্ধুর মতোই ছিলেন আর কি, প্রতিবেশী প্লাস বন্ধু। এই 3 জন রওনা দিয়েছেন নৌকা করে তাদের ধানগুলো নিয়ে। যেতে যেতে প্রায় 1 দিনের মতো সময় লাগবে। তারা বিরতি বিভিন্ন জায়গায় একটু বিশ্রাম নিচ্ছিলেন, তারপরে একজন একজন করে নৌকা বাইছিলেন আর কি, ধারাবাহিকভাবে একজন বান আরেকজন বিশ্রাম নেন, এইভাবে আর কি। এভাবে প্রায় বিকেল হয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তখনও মাগরিবের আজান দেয় নাই, তখন তারা বড় নদী থেকে একটা খালের ভিতরে ছিলেন।
তারা দেখতে পান একজন বৃদ্ধা মহিলা তাদেরকে হাত ইশারা দিয়ে নৌকা থামানোর জন্য ডাকছেন এবং তার কাছে যেতে বলছেন। দূর থেকেই তারা তিনজনই দেখতে পান যে ওই বৃদ্ধা মহিলার হাতে একটা পুটলি। দূর থেকে তার কথা শুনতে না পেলেও হাতের ইশারা দেখছেন। তখন এই হেলাল নানা এবং শাহজাহান মামা কোনো কিছু না ভেবেই নৌকা তীরের দিকে নিতে থাকেন। তখন নানা তাদেরকে বলেন যে নৌকা একেবারে তীরে ভেড়ানো যাবে না, কাছাকাছি নিয়ে চলো, যতটুকু দূরত্বে নিলে তার কথা আমরা বুঝতে পারি, তার কথা শুনতে পারি, এতটুকু দূরত্বের নৌকা রাখো। সে কী জন্য ডাকছে সেটাকে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিব। তো এইভাবেই নৌকাটা নিয়ে যাওয়া হয়, মোটামুটি একটু দূরত্বেই রাখা হয়। তখন নানা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে আমাদেরকে ডাকছেন কেন? কোনো বিপদে পড়ছেন? আপনি এখানে কি করছেন বলেন আমাদেরকে। তখন ওই বৃদ্ধা মহিলা নানাকে বলেন, ওই যে নদীর ওই পারে, ওইখানে আমার মেয়ের জামাই বাড়ি, আমি ওখানে যাব, আমাকে একটু নদীটা পার করে দাও না। তারপর নানা চিন্তা করলেন যেহেতু বিপদে পড়েছেন, এতটুকু খাল পার করে দিলেই তো সমস্যা শেষ হয়ে যায়, ওনারও উপকার হয়। তো উনি বললেন যে ঠিক আছে, তোমাকে পার করে দিব। এই বলে নৌকা ভিড়ানোর জন্য এই শাহজাহান মামা আর ওই হেলাল নানাকে বলেন যে যাও একটু ওইদিকে নিয়ে যাও। যখন নৌকা আস্তে আস্তে ভিড়বে, প্রায় ভিড়ে গেছে এমন সময় হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাটা নাচতে শুরু করলো, অথচ সে অনেক কষ্টে হাঁটে, এমন বয়সে উনি পৌঁছেছেন। নাচানাচি শুরু করছেন, লাফিয়ে লাফিয়ে মনে হচ্ছে বানরের মতো লাফাচ্ছেন আর বলছেন, দাদা আমারে লইবে রে, দাদা আমারে লইবে। হঠাৎ করে ওনার এই ধরনের আচরণ দেখার সাথে সাথে নানার কিন্তু সন্দেহ লাগে। উনি সাথে সাথেই এই শাহজাহান মামা আর এই হেলাল বাপের নানাকে বলেন, তাড়াতাড়ি নৌকা সরাও, তাড়াতাড়ি ঘাট থেকে নৌকা সরাও, এক মুহূর্ত রাখা যাবে না, কোনোভাবেই যেন ওই জিনিসটা লাফ দিয়ে নৌকায় উঠতে না পারে। এই কথা শোনার সাথে সাথে শাহজাহান মামা আর হেলাল নানা তাড়াতাড়ি নৌকা ঘোরাতে লাগলেন এবং অল্প সময়ের মধ্যেই নৌকাটা তো প্রায় ঠেকে গিয়েছিল, ওই অবস্থা থেকেই নৌকাটা সরাতে সক্ষম হন ওনারা। আর নৌকা ঘোরাতে দেখে ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, তোমরা চলে যাও কেন, আমারে নিয়ে যাও। এই কথা শুনে নানা সবাইকে বলেন যে তাড়াতাড়ি বৈঠা মারো, তাড়াতাড়ি। উনিও একটা এক্সট্রা বৈঠা দিয়ে নৌকা বাইতে শুরু করলেন। তখন ওই বৃদ্ধা মহিলা হি হি করে হেসে বলে ওঠে যে আজকের মতো বেঁচে গেলি রে, একবার তোদের নৌকায় যদি উঠতে পারতাম, একটাকেও বাড়ি ফিরতে দিতাম না। আজকে তোদের নৌকায় উঠতে না পারলেও তোরা ভাবিস না যে বেঁচে গেছিস। আমার কিন্তু মনে থাকলো, ঠিকই তোদের নৌকায় একদিন আমি উঠবো, আর তখন আজকে যে কাজটা করতাম সেই কাজটা কর। এই কথা বলার সাথে সাথে সবাই দেখলেন ওই বৃদ্ধা মহিলাটা লাফ দিয়ে পানির ভিতরে পড়েই মিলিয়ে গেল। তখন ওই তিনজন ভাবলেন ওই বৃদ্ধা মহিলা আবার সাঁতার কাটতে কাটতে নৌকার কাছে চলে আসে কিনা, নৌকার এক পাশ ধরে টান দিয়ে নৌকায় পানি উঠিয়ে দিয়ে নৌকাটা ডুবিয়ে দেয় কিনা। তখন নানা বললেন যে না, এটার সম্ভাবনা নাই, ও আর আসবে না। তো যাই হোক, ওখান থেকে ওনারা নৌকা বাইতে থাকেন। ধান ভাঙানোর যেই মেশিন যেখানে ছিল, ওখানে যেতে যেতে প্রায় রাত 10টার মতো বেজে যায়। অনেক রাত, ওই সময়ে 60-62 সালে রাত 10টা মানে তো অনেক রাত। অনেক আগেও তো ওখানে গিয়েছেন, অনেকবার গিয়েছেন। এই কারণে ওখানকার আশেপাশের অনেকের সাথেই নানার, তারপরে এই যে হেলাল ব্যাপারী নানা, তাদেরও পরিচয় ছিল। শাহজাহান মামা তো খুব একটা যেতেন না, যার কারণে ওনার পরিচয় ছিল না আশেপাশের লোকদের সাথে। আর ওখানে তো অনেকেই লোকজন আসলে অনেক জায়গা থেকে আসে তাদের ধান নিয়ে ভাঙানোর জন্য। রাত হয়ে গেলে তার ভাঙাতে পারে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাদের থাকার ব্যবস্থা ওখানে আছে। যখন ওখানে গিয়েছেন অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, গল্পগুজব হয়। একটা পর্যায়ে ওনারা ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালের নাস্তা করতে করতে ওই লোকজন যারা আসে তাদের সাথে এই ঘটনাটি তারা শেয়ার করতে থাকেন। তো একজন লোক বলে উঠলেন যে এগুলো এক ধরনের পিশাচ, এগুলো যদি একবার নৌকায় উঠতে পারে, নৌকাটা মাঝ নদীতে গিয়ে ডুবিয়ে দেয়। এরা পানিতে চলাফেরা করলেও নৌকার মালিকের অনুমতি ছাড়া এরা নৌকায় উঠতে পারে না। মানুষকে ক্ষতি করাই এদের কাজ। যাক, ভালো হয়েছে যে তোমরা এটাকে উঠাও নাই নৌকায়, আগে থাকতেই বুঝতে পেরেছো, আল্লাহ বাঁচাই দিছে আর কি। তো এই ধরনের কথা বলতে বলতে এর ভিতরে আরেকজন লোক বলে ওঠে যে এইখানে একজন কবিরাজ আছে যার নাম হলো প্রতাপ নারায়ণ তান্ত্রিক।
খুব নাম করা এক তান্ত্রিক, সে এই টাইপের পিশাচদেরকে অনেকবার শায়েস্তা করেছে, এই বিষয়ে তার যথেষ্ট দক্ষতা রয়েছে। তো এই ধরনের কথাবার্তা হতে হতেই জানা গেল যে একদম কাছাকাছি এই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়ি। এই কথা শুনে শাহজাহান মামা খুবই আগ্রহী হয়ে যান, তার কাছে যাবেন, তার ঘটনা শুনবেন, তার কাজ দেখবেন। সবাই তো বাধা দেয়, না রে বাবু তোমার যাওয়ার দরকার কি, তুমি লেখাপড়া করছো, লেখাপড়া করো, ওর কাছে যায় তুমি কি করবা। কিন্তু না, উনি যাবেনই। শেষ পর্যন্ত এই নানা এবং সাথে আরেকজন যিনি আসছিলেন আর কি, উনি বলেন ঠিক আছে ছেলে মানুষ যাক না, একটু ঘুরে আসুক, আমরা ধান টান ভাঙাই। তখন এই শাহজাহান মামা ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে যান। এদিকে ধান ভাঙানো হয়ে গিয়েছে, শাহজাহান মামা আর আসে না। শাহজাহান মামাকে খুঁজতে খুঁজতে ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের বাড়িতে নানা এবং তার বন্ধু যান। যাওয়ার পরে দেখেন যে শাহজাহান মামা ওখানেই আছেন। শাহজাহান মামাকে কোনোভাবেই ওখান থেকে আনা যায় না, কোনোভাবেই না, হাজার বুঝিয়েও আনা যায় না, জোর করেও আনা যাচ্ছে না। তখন ওই প্রতাপ নারায়ণ তান্ত্রিক বলেন যে আপনারা চলে যান, কোনো চিন্তা করবেন না, ও আমার কাছে ভালোই থাকবে, ওর কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্ত মনে থাকেন, আমি কোনো ক্ষতিকর লোক না। কি আর করা, শাহজাহান মামাকে ওখানে রেখেই ওনারা দুজন বাড়িতে চলে আসেন। দীর্ঘ 1.5 বছর উনি বাড়িতে আসেন নাই, যদিও বা বাড়ির লোকজন তার সাথে গিয়ে দেখা করেছেন, কারণ শাহজাহান মামা যেখানে আছেন ওটা তার অপরিচিত জায়গা না। কিন্তু 1.5 বছর উনি বাড়িতে আসেনি নেই। বাড়িতে যখন উনি এসেছেন, আত্মীয় স্বজন অনেকেই মামাকে দেখতে আসছেন। সবাই বলেন যে শাহজাহান এখন কবিরাজ হয়ে ফিরে আসছে। তো শাহজাহান মামা জানান উনি নাকি এই প্রতাপ নারায়ণ তান্ত্রিকের সাথে ভারতের আসামের একটা জায়গায় দীক্ষা নিতে গিয়েছেন কিছুদিনের জন্য, অনেক কিছু শিখে এসেছেন এবং এখন উনি বেশ কয়েকটা শক্তিশালী জিনকেও সাথে নিয়ে এসেছেন, এটা উনি বলেন আর কি সবাইকে। এরপর থেকে ছোটোখাটো অনেক সমস্যার সমাধানই মামা করতে থাকেন। দেখা যাচ্ছে যে আল্লাহর রহমতে কাজও হয়ে যায়। লোকের মুখে মুখে এই শাহজাহান মামার কবিরাজি বিদ্যার কথা ছড়িয়ে পড়ে। শাহজাহান মামা ওই ক্লাস 8 পর্যন্তই পড়েছিলেন, এরপরে লেখাপড়া হয়নি, যেহেতু উনি ওই কবিরাজি এটা শিখতে চলে গিয়েছিলেন, আর লেখাপড়া করেনও নাই। উনি কিন্তু সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করতেন না বা করতেনও না। কোনো মানুষ যদি এসে নালিশ করতো যে কোনো ব্যক্তি তার ক্ষতি করছে, জুলুম করছে, উনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যেতেন এবং ওই মজলুমের পক্ষে দাঁড়াতেন। তো একদিন হয় কি, এক হিন্দু পরিবারের 2 ভাই তার কাছে আসেন এবং বলেন যে একটা বিলের মধ্যে আমাদের অনেকখানি জায়গা আছে, কিন্তু এলাকার প্রভাবশালী আর এক হিন্দু পরিবার ওই জায়গাটা দখল করে রেখেছে। আর যিনি দখল করেছেন মূলত তার নাম হলো রঞ্জন বালা, তিনি এই কাজের নেতৃত্ব দেন। আমরা ফসল ফলাই তখন কিছু বলে না, যখনই ফসল কাটার সময় আসে তখনই জোর করে এই পুরো ফসল তাদেরকে দিয়ে দিতে হবেই, না হলে আমাদেরকে ব্যাপক মারধর করে। তাদের সাথে শক্তিতে আমরা পারি না, এভাবে আর কতদিন জুলুম সহ্য করব। মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা ফসল ফলাই, অথচ সেই ফসল নিয়ে যায় এই রঞ্জনবালা, এটা একটা বিহিত করেন। তখন মামা বলেন যে তোমাদের ফসল কি কেটে এখন নিয়ে গিয়েছে? তখন বলেন যে হ্যাঁ নিয়ে গিয়েছে। তখন মামা বলেন যে এখন আর এই বিষয়ে কোনো কথা বলবো না, আমি তাদের কাছে আমার সাবধানবাণী পৌঁছে দেব, তোমরা চলে যাও, যেন এই কাজ ওরা পরবর্তীতে না করে, আর পরবর্তীতে যদি করতে আসেই সাথে সাথে আমাকে জানাবা। মামা কি করেছিলেন, এই রঞ্জনবালাকে মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যেন রঞ্জনবালা ভবিষ্যতে অন্য কারো জমি এইভাবে দখল না করে বা অন্য কারো ফসল যেন লুটপাট না করে। কিন্তু রঞ্জনবালা শাহজাহান মামার এই বিষয়টাকে একদম তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিয়েছিলেন, বরং আরও কটু কথা বলেছিলেন। যাই হোক, শাহজাহান মামা সেটার কোনো উত্তরও দেন নাই। ওই জমিতে পরবর্তীতে যখন ফসল লাগানো হয়, ধান লাগানো হয়েছিল, ওই ধান তখন পাক ধরেছে আর কি, এমন একটা অবস্থা। তখন এই শাহজাহান মামা ওই 2 জন ব্যক্তিকে খবর পাঠান। ওই 2 জন ব্যক্তি বিভিন্ন সময় এসে তাদের কাজকর্মের তথ্যগুলো বা কতদূর এগিয়েছে এটা জানিয়ে যেতেন আর কি। শাহজাহান মামা বলেন যে যেহেতু পাক ধরেছে, তোমরা একটা কাজ করো, এই ক্ষেতের এক পাশ থেকে ধান কাটা শুরু করো। তো তারা ধান কাটা শুরু করেছে। এই যে রঞ্জনবালা, সে তো চিন্তা করেছে ধান পাকলে না হয় কাটবে, এই অবস্থায় ধান কাটে কেন? তখন এই রঞ্জনবালা আরও কিছু লোকজন নিয়ে এসে বলে, এই খবরদার এখন ধান কাটবি না, পাকার পরে কাটবি, আর সেই ধানও আমি নিয়ে যাব।
এই কথা শোনার পর সাথে সাথে এই তথ্যটা জানিয়ে দেওয়া হয় শাহজাহান মামার কাছে যে রঞ্জনবালা এই মাঠে আসছেন। শাহজাহান মামাও ওইখানে চলে আসে। আসার পরে কোনো কথা নাই, রঞ্জনবালাকেও কিছু বলেন নাই, কাউকে কিছু বলেন নাই। শাহজাহান মামা মাটিতে শুয়ে মাটিতে উনি দাঁত দিয়ে একটা কামড় দেন। কামড় দেওয়ার পরপরই এই রঞ্জনবালা এবং তার সাথে থাকা এই লাঠিয়াল বাহিনী সবাই লাফালাফি শুরু করে দেয়। মনে হচ্ছে তাদের পা পুড়ে যাচ্ছে, এমন গরম কোনো কিছুর উপর তারা দাঁড়িয়েছে, পা পুড়ে যাচ্ছে। ওরে বাবারে মরে গেলাম রে, এই বলতে বলতে চিৎকার করতে করতে তারা ওই মাঠ ছেড়ে দৌড়াতে থাকে। দৌড়ে যে যার বাড়িতে চলে যায়। কেউ কেউ পানিতে গিয়ে ঝাঁপ দেয়। এর পরপরই দেখা যায় এদের সমস্ত শরীরে গুটি বসন্তের মতো এরকম ফোড়া হয়ে গিয়েছে। একদিনের ব্যবধানে রঞ্জনবালা সহ আরও 2 জনের মৃত্যু হয়। মৃত্যুর আগে তারা এত চিৎকার চেঁচামেচি করেছিল যে তাদের আর্তনাদে পাড়া প্রতিবেশীরা কেউই ঘুমাতে পারত না। কিন্তু কেউ এগিয়েও আসে নাই, কারণ তারা এতটাই জুলুম করেছিল মানুষের উপরে। কি হিন্দু কি মুসলিম সকলের উপর জুলুম করেছে এই রঞ্জনবালা। আর শাহজাহান মামা কিন্তু তার কাছে যেই আসতো ধর্ম বর্ণ নির্বিশেষে, কেউ যদি নালিশ আনতো কেউ কারোর উপর জুলুম করেছে, উনি সেটা সমাধানের চেষ্টা করতেন। উনি রঞ্জনবালার উপর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে উনি মূলত তাকে ভয়ঙ্কর এক বান মেরেছিলেন। এটাকে বান কামড় বলে। মাটিতে শুয়ে কামড় দিয়েছে মানে ওদের অবস্থা খারাপ। যারা বেঁচে ছিলেন তখনও শরীরে ফোসকা পড়ে অবস্থা খারাপ। তখন এনাদের আত্মীয় স্বজনরা এনাদেরকে খাটিয়াই করে নিয়ে এসে এই যে শাহজাহান মামা তার হাতে পায়ে ধরে মাপ টাপ চেয়ে কান্নাকাটি করে মাপ নিয়েছিলেন। আর তারাও বলেছিলেন তারা যদি সুস্থ হতে পারেন কখনোই কোনো অবস্থাতেই এই ধরনের কাজে আর কখনো লিপ্ত হবেন না। তো মামা ক্ষমা করে দিয়েছিলেন। উনি ওনার বান ওনাদের তরফ উপর থেকে ফিরিয়ে নিয়েছিলেন। ওনারাও আস্তে আস্তে সুস্থ হয়ে যান এবং পরবর্তীতে ওনারা কখনোই কারোর উপর এই ধরনের জুলুম করেছেন এই তথ্য পাওয়া যায়নি। তবে ওই রঞ্জনবালা এবং তার সাথে থাকা আরও 2 জন লোক ওনারা মারা গিয়েছিলেন। এই যে শাহজাহান মামা উনি 2001 সালে মারা গিয়েছেন। উনি এলাকার সকলের কাছেই খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি হিসাবে ছিলেন, খুব ভালো মানুষ হিসাবে সকলের কাছেই পরিচিত ছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাকিবুল হাসান তানিম ভাইকে। ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। সেটি হচ্ছে যে জুলুম করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন এমন কোনো একটা লোকের খপ্পরে পড়ে যায় যার কাছ থেকে বেঁচে আসার আর কোনো উপায় থাকে না। আর জুলুম যখন মানুষ করতে থাকে, করতে করতে তার মধ্যে এক ধরনের অহংকার সৃষ্টি হয়ে যায় যে তাকে হয়তো বা কেউ থামাতে পারবে না। তার হাতে অনেক ক্ষমতা রয়েছে, লোকবল আছে, প্রশাসনের অনেক লোকজন তার হাতে রয়েছে, ডিসিপ্লিন ফোর্সের অনেকেই তার পরিচিত রয়েছেন, হয়তোবা তাকে আর থামানো যাবে না। কিন্তু আসলে এইরকম এমন এক ব্যক্তির খপ্পরে কাউকে না কাউকে আল্লাহ তাআলা ফেলে দিবেন আর কি, যে এমন একজন ব্যক্তির খপ্পরে ফেলে দিবেন ওই ধরনের জালিমকে, তার হাত থেকে বেঁচে আসার আর কোনো উপায় থাকবে না। মূলত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও অনেক কঠিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার যেই ভয়ঙ্কর ক্রোধ, এই ক্রোধে না ফেলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন কারোর উপর জুলুম না করি। আল্লাহ আমাদেরকে সেখানেও সতর্ক থাকার তৌফিক দান করুন। যার যতটুকু প্রাপ্য, যে যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য, সে ততটুকুই শাস্তি পাক, এর বেশি যেন না হয়। এর বেশি যদি হয় তাহলে আমরাও কিন্তু জালিম হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেশের বাইরের একটি ঘটনা হলে কেমন হয়? চলুন দেশের বাইরের একটি ঘটনা শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ হাসিব রহমান। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। উনি ড্রাইভিং লাইসেন্সধারী একজন ব্যক্তি
আর এই কারণে উনি অনায়াসেই বিভিন্ন জায়গায় ইজিলি প্রবেশ করতে পারেন, যেহেতু বৈধ লাইসেন্স রয়েছে ওনার। মূলত যেই জায়গাকে কেন্দ্র করে ঘটনা, সেই জায়গার নাম হচ্ছে জাজিরা আল হামরা। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর এবং ভুতুড়ে হিসাবে পরিচিত যে ইউটিউবে সার্চ দিলে এই জায়গা কেন্দ্রিক ভিডিও পাওয়া যাবে, গুগল ম্যাপে সার্চ দিলেও এই জায়গার অবস্থান নির্ণয় করা যাবে। অনেক ভয়ের ঘটনা এইখানে রয়েছে। এই ভুতুড়ে গ্রামের ব্যাপারে লোকমুখে অনেক জল্পনা কল্পনা, ভয়ঙ্কর, প্যারানরমাল অনেক কথাই শুনতে পাওয়া যায়। শোনা যায় এই গ্রামটাতে শুধুই নাকি জিনেদের বসবাস। জনমানব শূন্য ধুধু মরুভূমির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটা গ্রামের বাড়িঘরের কিছু ধ্বংসাবশেষ। একটা সময় এখানে মানুষজন থাকতো, এটা বোঝা যায়, কিন্তু কোনো এক কারণে কেউ থাকে না। এখন শুধুই এক পরিত্যক্ত গ্রাম। দিনের বেলা মানুষ পরিদর্শন করার জন্য যায়, কিন্তু রাতের বেলা কেউই সেখানে যায় না। অনেকেই আগ্রহ নিয়ে সেখানে গিয়েছে, আর গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়েছে। জীবন নিয়ে টানাটানিও হয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। এবার আসি মূল ঘটনায়। এই যে হাসিবুর রহমান ভাই বা হাসিব ভাই, উনি, ওনার মামাতো ভাই ফাহিম, ওনার বন্ধু নাদিম এবং তালিব, এই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনারা রাতের বেলা এই জাজিরা আল হামরা নামক স্থানে যাবেন। সেখানে সারা রাত আড্ডা দিবেন, দেখবেন যে আসলে সেখানে কিছু দেখা যায় কি না, নাকি এই সব কিছুই গুজব। শুধুই পর্যটকদেরকে আলাদাভাবে টানার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু অনেক প্লেসগুলোকে হন্টেড বলে চালিয়ে দেওয়া হয়, আর সেটা দেখার জন্য অনেক লোক সেখানে যান। টিকিট কাটার ব্যবস্থা থাকে, সেখানে ব্যবসা বাণিজ্যও গড়ে উঠেছে। কিন্তু সেই জায়গাগুলোকে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় না, কারণ ইনভেস্টিগেশন করলেই তো সেই জায়গার ভেতরের তথ্যগুলো বেরিয়ে যাবে। আসলে কি এটাও ওরকমই কিছু কিনা, এটাই মূলত জানার একটা আগ্রহ ওনাদের ভিতরে ছিল। তো ওনারা সময় করে একদিন ফিক্সড করেন যে কবে যাবেন, কখন যাবেন। ওখানে কিন্তু এক ধরনের লম্বা জুব্বা টাইপের, সম্ভবত ওইখানকার শব্দে কান্দুরা বলে, আমরা জুব্বা বলি, ওখানে কান্দুরা বলে। ওনারা যাওয়ার আগে কিন্তু দোয়া কালাম পরে শরীর বন্ধ করে নিয়েছেন। তারপরে গাড়িতে সূরা চালিয়ে মিডিয়াম ভলিউমে আর কি রওনা দিয়েছেন সেই জায়গার উদ্দেশ্যে। আজমান থেকে সেই জায়গার দূরত্ব 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে গাড়ি চালিয়ে যেতে। ওখানকার রাস্তাঘাট তো অনেক উন্নত, সেখানে 1 ঘন্টা ড্রাইভ করা মানে কিন্তু অনেকটাই দূরত্বের বলতে হবে আর কি। তো ওনারা বেশ ভালোভাবেই গল্প করতে করতে সেখানে চলে যান। ওনাদের গাড়িটা ছিল ল্যান্ড ক্রুজার, 4 হুইলারের গাড়ি, বালুর উপর দিয়ে অনায়াসে সেটা চলতে পারে। তো ওনারা যখন সেই গ্রামের কাছাকাছি চলে আসেন তখন কিন্তু রাত হয়ে গেছে, বেশ রাত। তখন হঠাৎ করে ওনাদের মনে হলো ওনাদের শরীরটা শিউরে উঠল, গা শিউরে ওঠার মতো পরিবেশ ওনারা অনুভব করেন। চারদিকে নীরব অন্ধকার, এমন নিস্তব্ধতা, নির্জনতা, সেখানে মনে হচ্ছে এখানে নির্জনতাটা আলাদা কোনো একটা প্রাণী, যেটা সন্ধ্যার পরপরই জেগে ওঠে। আর এতটাই অন্ধকার, মনে হচ্ছে পুরো অন্ধকার এই গ্রামটাকে গ্রাস করে ফেলেছে। গাড়ির হেডলাইটের আলো ছাড়া কোনো আলোই নাই। ঘন কালো অন্ধকারে ছেয়ে আসে ওনাদের চারপাশ। কীরকম একটা ভয়ঙ্কর পরিবেশ চিন্তা করুন প্রিয় লিসেনার্স একবার। ওনারা প্রথমবার চিন্তা করেছেন যে গাড়ি থেকে নামবেন, চারদিকে একটু দেখবেন লাইট দিয়ে। ওনাদের কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এমন অন্ধকার চারদিকে, এই থমথমে পরিস্থিতি দেখে কেউ আর গাড়ি থেকে নামার সাহস করেন নাই। গাড়ি দিয়েই মূলত গ্রামের বিভিন্ন সাইড দিয়ে একটা চক্কর দিয়েছেন। তখন সবার মনে হালকা ভয় থাকলেও তেমন কোনো প্রবলেম ওনারা ফেস করেননি বা কিছু দেখেন নাই। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ওনারা চলে আসবেন সেখান থেকে। এই যে হাসিব ভাইয়ের মামাতো ভাই ফাহিম, তিনি প্রথমে বলেন যে চল তো ভাই চলে যাই, এখানে ভালো লাগছে না। যখনই এই প্রস্তাবনাটা আসে এই ফাহিম ভাইয়ের কাছ থেকে, তখন সবাই সম্মতি দেয়, হ্যাঁ হ্যাঁ চলো চলে যাই, এখানে ভালো লাগতেছে না, না জানি কোন এক বিপদে পড়ি, চলো চলে যাই। ওনারা সেখানে 15 থেকে 20 মিনিটের মতো ছিলেন, গাড়ির মধ্যে ছিলেন, নামেন নাই। কিন্তু ওনারা যখন চলে আসবেন, চলে আসার জন্য এই হাসিব ভাই
তো ড্রাইভিং সিটে ছিলেন, উনি যখন গাড়ির এক্সেলেটরে চাপ দিয়েছেন ঠিক তখনই হেডলাইটের আলোতে দেখতে পান যে কালো শাড়ি আলখেল্লা না কি এটা ঠিক বুঝতে পারেন নাই, কোনো একটা অবয়ব হুট করে গাড়ির সামনে দিয়ে এপাশ থেকে ওপাশে দৌড় দিল, জাস্ট এতটুকুই। তবে ওই সময়টা ছিল 5 থেকে 8 সেকেন্ডের মতো স্থায়িত্ব সর্বোচ্চ, মানে ওনাদের অনুমান আর কি। ওই অবস্থাতে কিন্তু গাড়ির ভিতরে থাকা 4 জনই এই দৃশ্যটা দেখতে পেয়েছিলেন। যেই গ্রামে দিনের বেলাতেই লোকজন খুব একটা আসে না, শুধু মানুষ ঘোরার জন্য আসে, তাও অল্প কিছু মানুষজন, রাতের বেলা তো এখানে কেউই আসে না, সেখানে এই অবয়বটা আসলে কে? এই 4 জনই একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছিলেন, সেটা হচ্ছে যে এই অবয়বটার পা গরু বা উটের মতো, গরু বা উটের পায়ে যেমন খুর থাকে, মনে হলো ওই রকম কিছু একটা। অল্প কয়েক সেকেন্ডের স্থায়িত্ব ছিল তো বিষয়টা, যার কারণে ওনারা যে খুব ভালো করে স্ক্রুটিনাইজ করবেন এমনটা আসলে সম্ভব হয়নি। তবে 4 জনই বিষয়টা দেখেছিলেন, 4 জনই এই জিনিসটার দিকে তাকিয়েছিলেন। আসলে জিনিসটা কোথা থেকে আসলো, কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলেন না, জাস্ট গাড়ির সামনের আলোতে অল্পটুকু দেখেছিলেন। আর চারদিকে তো এমন অন্ধকার, কোথায় চলে গেল, কি হলো, কোথায় গিয়ে ভ্যানিশ হয়ে গেল, এটা তো বোঝা যায়নি। এটা থেকে তো সবাই অনেক ভয় পেয়ে যান, ওনারা সবাই দোয়া কালাম পড়তে থাকেন। ভয়ে তো সকলের হাত পাকাপাকাবি শুরু হয়েছে। হাসিফ ভাই যে গাড়ি চালাবেন, গাড়ির স্টিয়ারিং ধরে রাখবেন এমন অবস্থা ছিল না, ওনার হাত কাঁপছিল প্রচণ্ড গতিতে। যাই হোক, তাড়াতাড়ি করে সেখান থেকে বের হওয়ার জন্য ওনারা প্রক্রিয়া শুরু করেন। এখন সমস্যা দেখা দিল আর একটা, সেটা হলো ওনারা মেইন রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই মেইন রাস্তা খুঁজে পাচ্ছেন না। সকলের মোবাইলের ডাটা কিন্তু অন করা, কিন্তু ডাটা চলছিল না, লোকেশন অন করতে পারছিলেন না ওনারা। কিন্তু এখানে ঢোকার সময় বা এই যে 15-20 মিনিট ছিলেন, ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, শুধু ওই অভাবটা সামনে দিয়ে চলে যাওয়ার পরে এই সমস্যা দেখা দিয়েছে। রাত তখন বাজে 12টা। 4 ঘন্টা 15 মিনিট গাড়ি চালিয়েও ওনারা মেইন রাস্তা খুঁজে পান নাই। ভয়ে ওনাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। অনবরত ওনারা দোয়া পড়তে থাকেন। ওনারা বুঝে যান বড় ধরনের একটা বিপদে ওনারা পড়ে গেছেন। ওনারা কিন্তু গাড়ি চালাচ্ছেনই, বিশেষ করে হাসিফ ভাই ড্রাইভিং সিটে। কোনোভাবেই হাইওয়ে বা মেইন রাস্তা ওনারা পাচ্ছেন না, তো পাচ্ছেনই না। এমন এক গোলক ধাঁধায় ওনারা পড়ে গেছেন, এর মধ্যে কোনো কাজই মাথায় মানে আসছে না, যে ভালো কোনো কাজের চিন্তা, যেমন আজান দিতে হবে বা এরকম কিছু। কারণ এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আজান দিতে হয়, তাহলে এই ধরনের গোলক ধাঁধা আল্লাহর রহমতে কেটে যায়। কিন্তু এই চিন্তা ওনাদের মাথা আসছিল না, এতটা ভয় পেয়েছেন আর কি। এমন সিচুয়েশনে পড়লে অনেক সময় মাথা কাজ করে না, আর জায়গাটাতে এমনিতেও ভয়ঙ্কর। ভোর 4:15 দিকে একজনের মোবাইলে ফজরের আজানের রিংটোন বেজে ওঠে। অনেক সময় অ্যালার্ম দেওয়া থাকে না, এরকম ফজরের আজান বা বিভিন্ন ওয়াক্তের আজানগুলো মোবাইলে বেজে ওঠে, তো ওই রকম টাইমিং করা থাকে কিছু কিছু মোবাইলে। একজনের মোবাইলে এরকম আজানের শব্দ হয়ে ওঠে। এর ঠিক 1 থেকে 2 মিনিট পরই ওনাদের মোবাইলের ডাটা অন হয়ে যায়। তখন ওনারা লোকেশনটা ফাইন্ড আউট করতে পারেন। এরপর ওনারা রাস্তা খুঁজে পান। আজানের সাথে সাথেই চারদিকে ওই থমথমে ভাবটাও কমে যায়, আর ওনাদের শরীরটাও বেশ হালকা হয়ে যায়, একটু স্বস্তি ফেরত পান আর কি শরীরে। এরপর তওবা করেন, আর কখনোই এরকম জায়গায় ওনারা মনের ভুলেও আসতে চাইবেন না। এখন কথা হলো, ওনারা যেই অবয়বটাকে দেখেছেন, এই অবয়বটা আসলে কে ছিল? আশেপাশের মানুষদের ভাষ্য অনুযায়ী এইটার নাম নাকি উম্মে দোয়াইস, মানে দোয়াইসের মা। সেটা এই সংযুক্ত আরব আমিরাতের খুবই পরিচিত নাকি একটা নারী জিন। তাকে নাকি অনেকেই দেখেছে, আর যার সাথে এই উম্মে দোয়াইসের চোখাচোখি হয় তাকে নাকি কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হতেই হয়। যদিও বা এই জিনিসটা চোখাচোখি ওনাদের হয়নি, এই জিনিসটার চোখ নাকি বিড়ালের মতো আর পা গাধার মতো। এক হাত মানুষের মতো 5 আঙ্গুল, আর এক হাত নাকি লোহার আংটার মতো বাঁকা। ওনারা যে জিনিসটাকে দেখেছিলেন এটা উম্মে দোয়াইস কিনা এটা নিশ্চিত না হলেও পরবর্তীতে যাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছিলেন তারা বলেছেন, তোমরা উম্মে দোয়াইসকেই দেখেছ। এই জায়গাতে উম্মে দোয়াইসকে অনেকেই দেখেছে, একা একা চলে এটা। তো যাই হোক, এরপরে আল্লাহর রহমতে ওনাদের সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি। জায়গাটার নাম আবারও বলছি, জাজিরা আল হামরা। আর উম্মে দোয়াইস আরব আমিরাতের বহুল প্রচলিত একটি জিন, নারী জিন।
আসলেই কি তার চোখাচোখি হলে কোনো না কোনো বিপদের মুখোমুখি হতেই হয়, এটা সেখানকার লোকদের ভাষ্য, হতেও পারে। কারণ আমরা আমাদের এবারের একটি ঘটনায় দেখলাম ভয়ঙ্কর এক পিশাচের চোখাচোখি হওয়ার কারণে সেই পিশাচটি কিভাবে এই ফারুক মিয়াকে হত্যা করলো। হতে পারে উম্মে দোয়াইস এরকমই কোনো একটা জিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি হাসিব রহমান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি আপনার কাছ থেকে আমরা আরও অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 140তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আমি শেয়ার করব, উনি কিন্তু এর আগেও আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা দিয়েছিলেন এবং সেগুলো আমরা প্রচারও করেছি। ওনার নাম মাহিদ হোসেন শাহাদাত। ওনার বাড়ি খুলনার হাফিজনগরের সোনাডাঙ্গা এলাকায়। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি মূলত উনি সংগ্রহ করেছিলেন ওনারই কাছের এক ছোট ভাই, যার নাম হলো পারভেজ, তার কাছ থেকে। আর পারভেজকে যিনি ঘটনা দিয়েছিলেন তার আপন বড় বোনের হাজব্যান্ডের সাথে ঘটনাটি ঘটেছিল। আর পারভেজকে যিনি ঘটনাটি দিয়েছিলেন তার নাম হলো গালিব, মানে গালিব ভাইয়ের দুলাভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল আর কি। এই গালিব ভাইয়ের দুলাভাইয়ের নামটা আমরা সঙ্গত কারণে বলছি না, যেহেতু বিষয়টা বেশ স্পর্শকাতর হতে পারে, এই জন্য। তো গালিব ভাইয়ের দুলাভাইয়ের নিজ বাড়িটা ছিল ঢাকার সাভারে, আর ওনার ব্যবসা ছিল চিটাগাং শহরে। তো উনি চিটাগাং থেকে ব্যবসা বাণিজ্য করতেন, প্রতি মাসে 3-4 বার করে বাড়িতে আসা যাওয়া করতেন। ওনার নিজের একটা প্রাইভেট কার ছিল, উনি সবসময় নিজেই ড্রাইভ করে যাতায়াত করতেন। ঘটনাটি ঘটেছিল মূলত তার রাতের বেলা, যখন আসা যাওয়া করার প্রয়োজন হতো, সবসময় তো আসা যাওয়া করতেন ওই যাতায়াতের পথের একটি জায়গায়। এই ঘটনাটি ঘটেছিল 2010 সালে, তখন বেশ গরম পড়েছে। তখন কিন্তু এই যেই ঢাকা চট্টগ্রাম যে 4 লেনের যে হাইওয়েটা, এই হাইওয়েটা তখনও এভাবে কমপ্লিট হয়নি। যেদিন রাত্রে ঘটনাটি ঘটে, উনি প্রতিবারের মতো ওই নিজ গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। ঢাকা ক্রস করে কুমিল্লার চিটাগাংয়ের কোনো একটি জায়গায় তখন উনি ছিলেন। হঠাৎ করে ওনার পানির পিপাসা পায়। উনি কিন্তু সবসময় গাড়িতে পানি রাখতেন, কিন্তু ওই দিন কোনো একটা কারণে উনি ভুলে গিয়েছিলেন বা চিন্তা করেছিলেন আছে তো পানি, এই জন্য বিষয়টা মাথায় ওইভাবে নেন নাই। উনি গাড়ি চালাতে চালাতে যখনই ওনার পাশে থাকা একটা জায়গায় হাত দেন যেখানে সাধারণত পানি থাকে, দেখলেন যে বোতল আছে কিন্তু বোতলে পানি নাই। তখন ওনার মনে পড়লো, আরে আমি তো পানি আনতে ভুলে গেছি। বেশ টেনশনেও পড়ে যান, কী করবেন এখন। তখন রাত আনুমানিক 2টো কি 3টা বাজে এমন। 2010 সালে ওই সময় কিন্তু এখন যেরকম আলোক উজ্জ্বল দেখা যায়, একটু দূরে দূরে বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্টগুলো, ছোট ছোট দোকানগুলো, তখন কিন্তু এরকমটা ছিল না। এরকম 4 লেনের রাস্তা তো তখন হয়নি। তখন দোকানপাট যা দেখা যেত খুবই কম দেখা যেত। অনেক দূরে দূরে দু একটা চায়ের দোকান দেখা যেত, অনেক দূরে দূরে নির্দিষ্ট জায়গায় শুধু হাইওয়ে রেস্টুরেন্টগুলো ছিল। তো উনি যেই জায়গাতে ছিলেন বা যেই জায়গাতে এসে ওনার খুব পিপাসা পায়, ওই জায়গায় একদম নীরবতা বিরাজ করছিল, কিচ্ছু নাই, এমন একটা অবস্থা আর কি। উনি গাড়ির গ্লাসে চোখ রেখে গাড়ি চালাচ্ছেন, আশেপাশে ঘরবাড়ি আছে কিনা উনি দেখার চেষ্টা করছেন, যে গাড়িটা একটা পাশে থামিয়ে হয়তো সেই ঘরবাড়ি থেকে উনি পানি চাইবেন আর কি। এত পানি পিপাসা চেপেছে যে ওনার মনে হচ্ছে বুকের ছাতি ফেটে যাবে। এত পানি পিপাসা কিন্তু সাধারণত চাপে না, কিন্তু ওনার কোনো এক কারণে এত তেষ্টা পেয়েছিল। উনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন, উনি খালি দেখতে পাচ্ছেন দুই পাশে শুধু বড় বড় গাছগাছালি এগুলো। তো গাড়ি চালাতে চালাতে উনি ডিসাইড করেন যে না, আর আমি গাড়ি চালাতে পারবো না, পানি তেষ্টা হয়তো বা মরেই যাব, এখন কোনোভাবেই গাড়ি চালানো সম্ভব না। উনি ডিসাইড করেন যে উনি গাড়ি থেকে নামবেন, দেখবেন আশেপাশে পুকুর বা পানির কোনো উৎস পাওয়া যায় কি না। উনি আবার দেখার চেষ্টা করছেন আশেপাশে যদি কোনো মসজিদ পাওয়া যায়, তো মসজিদও তো কল থাকে, সেখান থেকেও পানি নিতে পারবেন। কিন্তু না, এমন কিছুই উনি দেখতে পাচ্ছিলেন না। উনি গাড়িটা একপাশে থামিয়ে নিরাপদ জায়গায় গাড়িটা রেখে নামেন, নেমে পানির উৎস খুঁজতে থাকেন। তো পানির উৎস খুঁজতে গিয়ে উনি হাঁটাহাঁটি শুরু করে দেন। চিন্তা করেছেন কোনো পুকুর টুকুরে যদি পাশে পড়ে, উনি বোতলে সেই পানি ভরে নেবেন। খুব বেশিক্ষণ কষ্ট করতে হয় নাই, 2-3 মিনিট হাঁটার পর একটা পুকুর উনি পেয়েও যান। তো
উনি পুকুরের দিকে তাকিয়ে দেখেন যে চারপাশ বেশ আলোকিত, কারণ ওই দিন আবার চাঁদনি রাত ছিল। পুকুর পাড়টা বেশ আলোকিতই ছিল, পানিগুলোও বেশ মানে ঝলমলে অবস্থায় ছিল আর কি। পুকুরের বিভিন্ন সাইড অবশ্য কচুরিপানা দিয়ে ভরা ছিল, মাঝখানটায় ফাঁকা ছিল, আবার কোনো জায়গায় কচুরিপানা, আবার কোনো জায়গায় ফাঁকা, এরকমটা আর কি। তো উনি যেই সাইডে গিয়েছিলেন ওই পাশটাতে আবার একটু কচুরিপানা ছিল। তো উনি কচুরিপানা হাত দিয়ে সরিয়ে বোতলে পানি ভরার জন্য বোতলটা যেই না আর কি ডুবাবেন, হঠাৎ করে কি হয়, ওই পানির তলা থেকে একটা হাত ভেসে ওঠে, আস্তে আস্তে পুরো একটা বডি ভেসে ওঠে। উনি দেখতে পান এই বডিটা একটা মহিলা মানুষের বডি এবং হাতটা উঁচু। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, কিন্তু তারপরেও হঠাৎ করে এইভাবে একটা বডি ভেসে উঠবে পানির ভেতরে, উনি চিন্তা করেছেন নিশ্চয়ই কেউ মার্ডার করে ফেলে রেখে গেছে, কচুরিপানা দিয়ে ঢেকে রেখেছিল, আমি কচুরিপানা সরিয়েছি তাই হয়তো বা ভেসে উঠেছে। আর হাইওয়ে রোডে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু হরহামেশাই ঘটে। উনি চিন্তা করলেন যে দ্রুত এখান থেকে চলে যাই, এদিকে পানির তেষ্টাও পেয়েছে মারাত্মক। চিন্তা করলেন যে এই পাশ থেকে, এখান থেকে নিব না, অন্য সাইড থেকে পানি নিয়ে যাই। উনি যখন ওরকম চিন্তা করেছেন এবং সরেও এসেছেন, আসার পর অন্য একটা জায়গা থেকে ওই পুকুরি আর একটা সাইড থেকে উনি পানি নিয়েছেন, নিয়ে উঠে চলে যাবেন, হঠাৎ করে কী মনে করে যেন ওই লাশের দিকে আবার উনি তাকান। উনি দেখতে পেলেন যে ওই লাশের হাতটা উঁচু হয়েছে, এক হাত উঁচু, এক আঙ্গুলে চকচক চকচক করছে কি যেন। উনি স্পষ্টই বুঝতে পারলেন যে চাঁদের আলোতে কোনো মূল্যবান ধাতু দিয়ে তৈরি একটি আংটি চকচক করছে, যেটা ওই মেয়েটার আঙ্গুলে ছিল। মূলত এটা একটা নারী অবয়ব ছিল। উনি কি করেছেন, লোভ সামলাতে পারেন নাই, উনি আবার ওই ডেড বডির কাছে গিয়েছেন, গিয়ে ওই আঙ্গুল থেকে আংটিটা খোলার চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হলো কি, যে পানিতে যদি কোনো জিনিস ডুবে থাকে, বিশেষ করে কোনো প্রাণীর দেহ, তাহলে তো ফুলে যায়, এবং ফুলে যাওয়ার কারণে ওই আংটিটা কিন্তু মানে কোনোভাবেই খোলা যাচ্ছিল না। উনি ওনার মতো করে টানাটানি করতে করতে একটা পর্যায়ে কী হয়, ওই আঙ্গুলটাই ছিঁড়ে চলে আসে। তো উনি ওই আঙ্গুল থেকে ওই আংটিটা খুলে ফেলেন, খুলে ওই আঙ্গুলটা আবার ওই লাশ যেখানে আছে ওইদিকে ছুঁড়ে মারেন। পরে ওই আংটিটা পানি দিয়ে ভালো করে ধোন, ওনার হাতটাও ভালো করে ধুয়ে ফেলেন। এরপর উনি আর পেছন দিকে না তাকিয়ে কোনো সমস্যা ছাড়াই ওনার গাড়িতে চলে আসেন। তো গাড়ি চালিয়ে উনি ঠিকঠাক মতো ওনার গন্তব্যেও চলে আসেন, প্রতিমধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি বাড়িতে পৌঁছে যান কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। উনি বাসায় গিয়ে কী করেছেন, ওই আংটিটা ওনার স্ত্রীকে গিফট করেছেন। ওনার স্ত্রী জিজ্ঞেস করেছেন যে এত সুন্দর একটা আংটি কোন দোকান থেকে কিনছো বা কোথা থেকে কিনছো? তখন উনি বলছেন যে গিফটের জিনিস এত প্রশ্ন করতে হয় না, তোমার জন্য নিয়ে আসছি আমি। ওনার ওয়াইফও এটা নিয়ে আর কোনো প্রশ্ন করেন নাই, কারণ মাঝে মাঝে উনি ওনার ওয়াইফকে গিফট দিতেন, আর ওনার ওয়াইফও হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেয়ে অভ্যস্ত, যার কারণে এটা নিয়ে খুব বেশি প্রশ্ন করার অবকাশ আসলে ছিল না। এভাবে অনেক দিন চলে যায় কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। একটা সময় এই ঘটনা উনি ভুলেই যান। মূল ঘটনাটি ঘটে ওনার সাথে, এই ঘটনার প্রায় 7 বছর পর 2017 সালের শেষের দিকে। ঠিক আগের মতোই একদিন ওই রকম গাড়ি চালিয়ে বাড়িতে উনি ফিরছিলেন। ঠিক ওই দিন কোনো এক কারণে উনি পানি আনতে ভুলে গিয়েছিলেন। তবে এবার উনি হাইওয়েতে গাড়ি থামিয়ে একটি চায়ের দোকানে যান। ওই সময় চায়ের দোকানটা খোলা ছিল, তবে দোকান বন্ধ করছিল। দোকানদারের কাছে গিয়ে পানি চান। দোকানদার বলেন যে আমার কাছে তো এখন পানি নাই, পানি শেষ হয়ে গেছে, আমি এখন তো দোকান বন্ধ করে দিচ্ছি। তখন এই গালিব ভাই, দুলাভাই বলেন যে দেখেন না একটু পানির ব্যবস্থা করা যায় কি না, আমার খুব পানি পিপাসা চেপেছে আর কি। তখন ওই দোকানদার বলেন যে আমি তো এখন চলে যাব, তবে চিন্তা করেন না, এই পাশেই একটা গ্রাম আছে, ওরা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কোনো সমস্যা নেই, আপনি যান, ওখানে গেলে একটা বাসায় গেলেই আপনি পানি পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। তো যেহেতু দোকানদার একটা সাইড দেখিয়ে দেন, উনিও দূর থেকে দেখেন যে হ্যাঁ দূর থেকে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, সেখানে লাইট জ্বলছে। তো উনি গাড়িটা রাস্তার পাশে রেখে হাঁটা শুরু করেন। বেশ কিছুটা পথ হেঁটে একটা বাড়ি উনি দেখতে পান। ওই বাড়ির ভেতরে বেশ টিপটিপ করে আলো জ্বলছে। এটা কি কোনো হারিকেন বা কুপি এই টাইপের কোনো কিছুর আলো না অন্য কোনো কিছুর আলো, ঠিক বুঝতে পারছিলেন না। তবে ওই বাড়ির মধ্যে আলো জ্বলছে এটা উনি বুঝতে পেরেছিলেন। ঘরের জানালা খোলা ছিল, ওই জানালার ভেতরে
আলো রয়েছে, আলোটা মনে হচ্ছে একবার একটু কমে যাচ্ছে আবার বাড়ছে, এরকমটা মনে হচ্ছে। যেমনটা কুপির আলো, কখনো বাতাসে একটু এদিক ওদিক আগুন সরে গেলে আলো একটু কম বেশি এরকম হয়ে যায় কোনো একটা সাইডে, এরকম আর কি। তো উনি ওই বাড়িতে যান, যাওয়ার পর ডাকাডাকি শুরু করেন। বাড়ির দরজায় বেশ কয়েকবার নক করেন। ডাকাডাকির এক পর্যায়ে একজন মহিলা দরজা খুলে দেন। তো মহিলাকে উনি সালাম দেন। এরপরে এই গালিব ভাইয়ের দুলা ভাই বলেন যে আমাকে একটু পানি দিতে পারবেন, আমার খুব পানি পিপাসা চেপেছে, আর আমার এই বোতলটা একটু ভরে দিবেন প্লিজ। উনি একটা বোতলও নিয়ে এসেছিলেন। তো ওই মহিলা বলেন আপনি একটু দাঁড়ান, আমি পানি নিয়ে আসি। বেশ স্বাভাবিক কণ্ঠস্বর ওই মহিলার। তো অল্প কয়েক মিনিটের মধ্যেই ওই মহিলা একটা গ্লাসে করে পানি নিয়ে আসেন। উনি তৃপ্তি করে সে পানি খানও। যখন ওনার হাতের বোতলটা ওই মহিলার কাছে দেবেন যে এটা একটু আমাকে ভরে দিবেন, কারণ যেহেতু অনেকটা পথ এখনও যেতে হবে, আবার পানি তেষ্টা পেতে পারে, তখন ওই মহিলার দিকে উনি তাকিয়েছেন একটু ভালো করে। বিশেষ করে গ্লাসটা যখন মহিলার হাতে দিয়েছেন, উনি খেয়াল করেন যে ওই মহিলার একটা আঙ্গুল মনে হয় নাই। এরপর ওই মহিলার মুখের দিকে উনি তাকান। তখন উনি দেখতে পান যে এই মহিলার মাথায় এখন ঘোমটা নাই, আর এই মহিলার চেহারাটা এখন বিকৃত হয়ে গেছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মুখের চামড়াগুলো খুলে খুলে পড়ছে, পোড়া মুখ, এরকম একটা অবস্থা, চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। ওই মহিলা অভাবটা ওনার দিকে তাকিয়ে উচ্চ স্বরে হাসতে থাকে। এটা দেখার পর উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন সকাল 10টা কি 11টা। উনি দেখেন ওনার পাশে বসে আছেন ওই সেই দোকানদার, চায়ের দোকানদার, রাতের বেলা যার কাছে উনি পানি চেয়েছিলেন, এবং আরেকজন ব্যক্তি, উনি ওই এলাকারই লোক। ওনারা মূলত সকালবেলা এই গালিব ভাই দুলাভাইকে উদ্ধার করেছিলেন ওই দিক দিয়ে আসার সময়। তখন ওনারা উদ্ধার করার পর জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন, অনেকক্ষণ চেষ্টার পর জ্ঞান ফেরেও। আর যেই সাইডটাতে মূলত ওনাকে পাওয়া গিয়েছিল ওইখানে লোকজন আসলে খুব একটা যায় না, কারণ হলো ওখানে একটা ঘর তৈরি করা হচ্ছিল বলতে ছোট একটি ঘর তৈরি করা আছে, টিনের ঘর, আরেকটি ঘর তৈরি করা হবে, মানে ওই বাড়িটা পরিপূর্ণভাবে হয়নি, তো এই জন্য ওখানে কেউ থাকে না। আর ওই দিক দিয়ে লোকজন একটু কম যায়, যেহেতু ওই দিকে কেউ থাকে না আর কি। উনি ওই বাড়িতে গিয়েছিলেন, কি মনে করে ওই দিক দিয়ে ওই এলাকারই আর একজন লোক যাচ্ছিলেন, হঠাৎ করে একজনকে পড়ে থাকতে দেখেন, তিনি চিৎকার চেঁচামেচি করেন, অনেক লোকজন চলে আসে। তখন এই দোকানদারও আসে, দোকানদার এসে দেখেন আরে এই লোকটা তো রাত্রেবেলা আমার কাছে পানি চেয়েছিল। তখন তিনি উদ্ধার করে একটা জায়গায় আবার নিয়ে আসেন। ওনাকে যখন উদ্ধার করা হয় তখন আশেপাশে অনেক লোকই জমে গিয়েছিল। পরে দেখা গেল যে লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন এই দুইজন লোক ছিল। আর ওনার জ্ঞানও ফেরত আসে এরকম 10টা 11টার দিকে। তখন ওনাকে যখন মানে এই বিষয়ে প্রশ্ন করা হয় যে আপনি ওখানে গিয়েছিলেন, কি দেখেছিলেন, উনি ওই আংটির বিষয়টা ছাড়া বাকি সব বিষয়টা খুলে বলেন, কারণ আংটির বিষয়টা বললে তো বিষয়টা অন্যরকম হয়ে যায়। তখন ওনারা বলেন যে এই বাড়ি তো আসলে নির্মাণাধীন বাড়ি, এটা তো শেষ হয় নাই, আপনি কি দেখেছিলেন, হয়তো বা ভূত টুত দেখেছিলেন আর কি। যাই হোক, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। ওনার জ্ঞান ফেরার পর চাটা খান, আরও কিছু খাবার খাইয়ে দেন ওই দোকানদাররা। ওনার গাড়িটা সব ঠিকঠাক মতো ছিল, কোনো সমস্যা হয়নি। উনি এরপরে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ওই দিন থেকেই ওনার কিন্তু প্রচণ্ড জ্বর, আর জ্বর ভালো হয় না, সপ্তাহখানিক চলে যায়, মাস চলে যায়। এরপরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো ওনার ওয়াইফ স্বপ্নে একটা ভয়ঙ্কর অবয়ব দেখেন, একটা কুৎসিত একটা নারী অবয়ব, ভয়ঙ্কর একটা অবয়ব। সেই অবয়বটা বলছে, তোর স্বামীকে বল আমার আংটি ফিরিয়ে দিতে। উনি ঘুম থেকে ওঠার পর ওনার স্বামীকে বলেন যে এই আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, একটা ভয়ঙ্কর অবয়ব বলছে যে আংটি ফিরাই দিতে। উনি বললেন যে আরে কিছু না, বিষয়টা আসলে এড়িয়ে গিয়েছিলেন আর কি। কিন্তু প্রতিদিন এরকম স্বপ্ন উনি দেখতে থাকেন, বিশেষ করে গালিব ভাইয়ের বোন আর কি স্বপ্ন দেখছেন। এরপর একটা পর্যায়ে এসে এই গালিব ভাই দুলা ভাই এই সব কথা ওনার স্ত্রীকে খুলে বলেন। ওনার স্ত্রী এটা শোনার পর খুব বকাঝকা করেন, এরকম একটা কাজ করছো তুমি, একটা লাশের আঙ্গুল থেকে তুমি আংটি নিয়ে আসছো, এটা তো মোটেও ভালো কাজ হয় নাই, দ্রুত এটা ফেরত দাও। দিনের বেলাতেই, মানে ওই দিন দিনের বেলাতেই উনি গাড়ি চালিয়ে, যদিও ওনার শরীরে জ্বর ছিল, জ্বর তো ভালো হচ্ছে না, দিনের বেলাতেই গাড়ি চালিয়ে যেই জায়গাটা উনি ফাইন্ড আউট করেছিলেন যে এই জায়গা হবে,
এরকম বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করতে হয়েছিল, কারণ রাতের বেলা তো কোন পুকুর। তো যাই হোক, উনি শনাক্ত করতে পেরেছিলেন কোন পুকুরটা, কারণ 7 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কারণ 7 বছরে তখন কিন্তু এই যে 4 লেনের হাইওয়ে হয়ে গিয়েছে আর কি এখানে। তো হুট করে দেখলে তো অনেক কিছু চেনা যাবে না, আগের গাছপালাও তো রাস্তার পাশ থেকে কেটে ফেলা হয়েছে। যাক, আল্লাহর রহমতে উনি চিনতে পেরেছিলেন, সেই পুকুরটা শনাক্ত করতে পেরেছিলেন। সেখানে ওই আংটিটা উনি ফেলে দিয়ে আসেন। অদ্ভুত ব্যাপার, এরপর থেকে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান, পরিপূর্ণ সুস্থ, আর জ্বর ছিল না। আর ওনার স্ত্রীও আর কোনো স্বপ্ন দেখেন না, কোনো ধরনের কোনো কবিরাজি চিকিৎসা বা ঝাড়ফুঁক ছাড়াই আল্লাহর রহমতে ওনারা সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে একটা খটকা রয়েই যায় গালিব ভাই, দুলা ভাইয়ের মনে, যে আসলেই কি উনি কোনো লাশের শরীর থেকে আংটি নিয়ে এসেছিলেন নাকি অন্য কোনো ব্যাপার ছিল। উনি পরবর্তীতে লোক লাগিয়ে ওই এলাকায় একটা তল্লাশি চালিয়েছিলেন যে আসলেই ওইখানে কোনো অপহরণের কোনো ঘটনা ঘটেছিল কিনা, কোনো লাশ উদ্ধার হয়েছিল কিনা, এই টাইপের কোনো ঘটনা ওই এলাকায় ঘটেছিল কিনা। কিন্তু না, খোঁজ নিয়ে জানা যায় ওই পুকুরে বা অত্র এলাকায় এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, কোনো লাশও পাওয়া যায় নাই। তাহলে বোঝা যায় যে ওটা মূলত কোনো লাশ ছিল না, ওটা সত্যিই কোনো প্যারানরমাল বিষয় ছিল। যদি সত্যিকারের লাশ হতো একটা ব্যাপার হতো, যে পরবর্তীতে তথ্য নিয়ে সেটা সত্যতা পাওয়া যেত, কিন্তু এরকম তথ্য তো আর পাওয়া যায়নি পরবর্তীতে। আসলেই বিষয়টা রহস্যই রয়ে গেল। এমন কিছু ঘটনা, বিশেষ করে কোনো লাশের শরীর থেকে আংটি বা কোনো স্বর্ণালঙ্কার নিয়ে আসার ঘটনা কিন্তু আমি নিজেও এর আগে বেশ কয়েকটা বলেছি। আমার মনে আছে আমি বেশ কয়েকটি ঘটনা কিন্তু এরকম বলেছি, ভূতে ফেমে বলেছি, ভূত চটকমি বলেছি। তো এরকম আরও একটি ঘটনা অনেকদিন পরে একটা পেলাম আর কি। আশা করছি লিসেনারদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি মাহিদ হোসেন শাহাদাত ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার 140তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। আবারও স্বাগত। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের 140তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার বেশ কিছু ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। মাঝখানে ওনার একটি ঘটনা যেটা ভৌতিক নয়, সেই ঘটনাটি আমরা প্রচার করি। মূলত উনি আগে ইরানে ছিলেন, ইরান থেকে দুবাই হয়ে কিভাবে ইটালিতে গিয়েছেন সেই ভয়ঙ্কর যাত্রার কথা উনি শেয়ার করেছিলেন। উনি অনুরোধ করেছিলেন ওনার এই পুরো যাত্রার বিষয়টা যেন আমরা আপনাদের হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য শেয়ার করি, কারণ আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছেন যারা এই ধরনের কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছেন বা ইতোমধ্যে মাঝপথেও রয়েছেন। আবার কেউ কেউ দালালের সাথে কন্ট্যাক্টও করে ফেলেছেন যে তারা এই ভয়ঙ্কর কাজে যাবেন। পরিণতি না জেনেই তারা এই ভয়ঙ্কর কাজে যুক্ত হয়ে গেছেন কোনো না কোনোভাবে। এরপর আমরা ওনার সেই ঘটনাটি শেয়ার করি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক লিসেনাররা ইমেল করেছিলেন, হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে ওনারা এই পথ থেকে ফেরত এসেছেন। অনেকেই দুবাই হয়ে ইউরোপের বিভিন্ন দেশে, স্পেশালি ইটালিতে যাওয়ার জন্য ভয়ঙ্কর এক যাত্রায় অংশ নেন, যেটাকে অনেকে গেম বলে আর কি। এই গেমটা এমন একটা গেম বা খেলা, এই খেলায় মৃত্যু প্রতিটা পদে পদে থাকে। এই মাহিন মিয়া যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তো উনি আমাদেরকে শেয়ার করেছিলেন উনি কিভাবে ইটালিতে পৌঁছেছেন। উনি এখন বর্তমানে ইটালির রোম শহরে রয়েছেন। উনি অবৈধভাবেই ইটালিতে পৌঁছেছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনাবাজার গ্রামে। উনি ইটালি থেকেই এখন যে ঘটনাটি শেয়ার করছি সেটা পাঠিয়েছেন। প্রিয় লিসেনার, ঘটনাটি শেয়ার করার আগেই আমি বলে দিচ্ছি যে আপনারা কেউই অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। প্রতিটা পদে পদে মৃত্যু অপেক্ষা করছে। আপনার বেঁচে থাকা আপনার পরিবারের জন্য খুবই প্রয়োজন। আল্লাহ আমাদের যেখানে যতটুকু রিজিক লিখে রেখেছেন তা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমাদের যেখানে রিজিক রয়েছে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই নিয়ে যাবেন এবং সেই রিজিক আমাদের মুখে তুলে দেবেনই আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর উপর ভরসা করে বৈধ পন্থায় কাজ করতে হবে। কখনোই অবৈধভাবে বিদেশে আমরা যাব না। নিজে বিপদে পড়ব না, আমাদের পরিবারকেও বিপদে ফেলব না। যারা এই অবৈধভাবে এই গেমে অংশ নিয়েছেন, আপনারা জানেন যে তাদের পরিবার সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছে।
কেননা তারা যখন আটক হয়ে যান এরপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে ছাড়াতে হয়, আর এই ছাড়াতে গিয়ে পরিবার একদমই নিঃস্ব হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের বোঝার তৌফিক দান করুন, এবং এই ধরনের বিপদ থেকেও আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা অবস্থায় মুক্ত রাখেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2001 কি 2 সালের দিকে, এই মেঘনা বাজার গ্রামেরই ঘটনা এটা। ওখানে সুতা থেকে কাপড় তৈরি করার বিভিন্ন মেশিন রয়েছে, এগুলোকে পাওয়ার লুম বলা হয়। ওই গ্রামেরই একজন ব্যক্তির নাম মোহাম্মদ আবুল মিয়া। এই আবুল মিয়া উনি ঘটনাটি এই মাহিন মিয়া ভাইকে দিয়েছিলেন। তো যার সাথে ঘটে তার নাম হচ্ছে আবদুল্লাহ। এই 2001 কি 2 সালে এই আবদুল্লাহ পাওয়ার লুমে কাজ করতেন। আর ওই সময়ে নরসিংদীতে বিদ্যুৎ সাপ্লাই এখন যেরকমটা রয়েছে আগে এতটা ছিল না, ঘন ঘন ইলেকট্রিসিটি চলে যেত, রাতের বেলা প্রায়শই ইলেকট্রিসিটি চলে যেত। আর পাওয়ার লুম কিন্তু এটা 24 ঘন্টাই কাজ করতে হতো আর কি। বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করতেন, কেউ ডে শিফটে কাজ করতেন, কেউ নাইট শিফটে কাজ করতেন, কেউ 7 দিন ডে শিফটে করতেন, 7 দিন নাইট শিফটে করতেন, এইভাবেই প্রত্যেককেই নাইট শিফটে কাজ করতেই হতো। এই যে আবদুল্লাহ ভাই, তো ওনারা হচ্ছে 2 ভাই, একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম হলো আব্দুল মান্নান। এই 2 ভাইয়ের সাথে আবার বনিবনা হচ্ছিল না। 2 ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিভিন্ন ইস্যুতে ঝগড়াঝাঁটি মারামারি লেগেই থাকতো আর কি। যদিও বা 2 জনের বাড়ি পাশাপাশি, কিন্তু কেউ কারোর সাথে ওভাবে কথা বলতেন না, খুব দরকার ছাড়া আসলে কথা বলতেন না, কারণ পারিবারিক ইস্যুতে তো ঝগড়া লেগে থাকতো এই জন্য আর কি। তো এক রাত্রে কি হয়, এই আবদুল্লাহ ভাই উনি পাওয়ার লুমের যেখানে আসলে দায়িত্বে ছিলেন, যেই মেশিনটাতে যেই অংশে, সেখানে গিয়েছেন, ডিউটি চলছিল, হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে যায়। রাতের বেলা হামেশাই ইলেকট্রিসিটি চলে যেত, এটা একটা রুটিন ওয়ার্কের মতোই হয়ে গিয়েছিল আর কি। ওই দিন আবার বেশ ঝড় বৃষ্টিও হয়েছিল সন্ধ্যার পরে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায়, রাত 2:30 3টা বেজে যায়, ইলেকট্রিসিটি আর আসে না। তখন আবদুল্লাহ ভাই চিন্তা করলেন ইলেকট্রিসিটি যেহেতু আসছেই না, এক কাজ করি, ইনচার্জকে বলে বাড়িতে চলে যাই। তো উনি ইনচার্জকে বলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িটা খুব বেশি দূরে না, বাড়িতে যাওয়ার পথে একটা মোটামুটি ছোট একটা রাস্তা পাড়ি দিতে হয় 10-15 মিনিটের, এরপরেই ওনার বাড়ি। উনি যেই পথ দিয়ে রওনা দেন, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল। উনি যখন হেঁটে হেঁটে আসছিলেন রাতের বেলা একা একা, একটা আম গাছের কাছে আসেন, অনেক পুরনো আম গাছ ওটা। ওনার কাছে মনে হলো যে ওই আম গাছটা নড়ছে। প্রচণ্ড ঝড় হলে কোনো একটা গাছ যেভাবে দুলতে থাকে ঠিক ওভাবেই নড়ছে, আশেপাশের কোনো গাছ নড়াচড়া করছে না। মানে মনে হচ্ছে যে ওই ডালেই বা ওই গাছেই যত সমস্যা, অন্য সব গাছ একদম ঠিকঠাক। সন্ধ্যার পরে ঝড় বৃষ্টি হলেও এখন কিন্তু কোনো ঝড় বৃষ্টি নাই এবং বাতাসও নাই, তারপরে ওই গাছটা ওরকম হচ্ছে। ওনার হাতে টর্চ লাইট ছিল, উনি কী করেছেন, ওই টর্চ লাইটটা ওই গাছের দিকে মেরেছেন, গাছের উপরের দিকে মেরেছেন, বিভিন্ন ডালে টালে মেরেছেন, যে কেন এরকমটা হচ্ছে। উনি মারার পরেও দেখলেন গাছ ওরকমই হচ্ছে, নড়াচড়া করছে, বেশ ভালোই নড়াচড়া করছে। তো উনি আর ওইখানে দেরি না করে চলে আসেন, বুঝতে পারেন নাই যে আসলে কী সমস্যা। এর 2-3 দিন পর আবারও একই ঘটনা রাতের বেলা। তখন রাত আনুমানিক 3:30টার মতো বাজে, ইলেকট্রিসিটি চলে যায়। তো উনি তখন ইনচার্জকে বলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি যখন হেঁটে হেঁটে আসছিলেন একা একা, তখনও কিন্তু হাতে টর্চ লাইট ছিল। ওই আম গাছের কাছে যখন এসেছেন তখন দেখেন একই অবস্থা, সব গাছ ঠিকঠাক, ওই আম গাছটা নড়াচড়া করছে। এইবার উনি আবারও ওই আম গাছের দিকে টর্চ লাইট মেরেছেন, বিভিন্ন ডালে মেরেছেন, নিচ দিকে মেরেছেন, উনি কিছুই দেখতে পান না, কোনো অবয়বও দেখতে পান না। এরপর উনি হঠাৎ করে দেখতে পান যে ওনার টর্চ লাইটটা জ্বলছে না। টর্চ লাইটটা কোনোভাবেই উনি জ্বালাতে পারছেন না, নিভে গেছে। মনে হচ্ছে ভিতরে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে হঠাৎ করে, অথচ এটা ভালোই ছিল, হঠাৎ করে এরকমটা হয়েছে। এইটা দেখার পর উনি দ্রুত ওখান থেকে চলে আসার জন্য যখনই পা চালানো শুরু করেছেন, এরপর উনি ফিল করেন কে যেন ওনার 2 হাত খপ করে ধরে ফেলেছে এবং ওনাকে শূন্যে তুলে ফেলেছে। উনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু, এবং শূন্যে যখন তুলে ফেলেছে তখন উনি শূন্যে ওঠার পর ওনাদের যে গ্রাম, সেই গ্রামের কিছু ঘরবাড়ি, এমনকি ওনার যে ঘরবাড়ি,
এইটা উনি দেখতে পেয়েছেন, মানে এতটা উঁচুতে উনি উঠে গেছেন। ওনাকে আস্তে আস্তে আর একটা দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে, ওরা 2 হাত চেপে ধরে রেখেছে। আমাদের 2 হাতের যেই কোনোই বা কোনোই থেকে উপরের অংশ কাঁধ, মনে হচ্ছে এই 2 কাঁধের 2 জায়গায় কেউ খপ করে ধরে উঁচু করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওনার বাড়ির কাছাকাছি একটা বড় বাঁশঝাড়ও ছিল, বাঁশঝাড়ের বেশ লম্বা লম্বা বাঁশ, অনেক লম্বা বাঁশ মানে খাড়া হয়েছিল। এর মধ্যে ওনার পায়ের সাথে একটা বাঁশের খাড়া অংশ সজোরে আঘাত লাগে, উনি বেশ ব্যথাও পান। কিন্তু কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে, কারা উঁচু করে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা উনি দেখতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরে দেখতে পেলেন যে উনি আস্তে আস্তে নিচে নেমে আসছেন। মোটামুটি 5 থেকে 7 হাত মাটি থেকে উপরে থাকতেই ধপাস করে ওনার হাত ছেড়ে দেয় এবং উনি একটা ক্ষেতের মধ্যে গিয়ে পড়েন। উনি বুঝতে পারেন এটা একটা মরিচের ক্ষেত। এরপরেই উনি দেখতে পান 40 থেকে 50টার মতো অবয়ব, মানুষের মতোই অবয়ব, তবে বেশ লম্বা লম্বা চিকন চিকন। চেহারা বোঝা যাচ্ছে না, হাত পা বোঝা যাচ্ছে, এগুলো চারদিক থেকে চলে এসেছে। আর একটা অবয়ব এসে ওনার পিঠে সজোরে মেরেছে এক লাথি। এই লাথিগুলোর আঘাত কিন্তু আমরা যেভাবে কাউকে আঘাত করলে সে যেরকম ফিল করে, বিষয়টা এরকম না, মনে হচ্ছে কোনো একটা দমকা বাতাস এসে তাকে আঘাত করছে। যখনই এরকম একটা আঘাত এসে লাগে, সে উড়ে গিয়ে আরেকটা জায়গায় পড়ে। আর একটা অবয়ব আবার লাথি মারে, সে উড়ে গিয়ে আরেকটা জায়গায় পড়ে। মনে হচ্ছে সে একটা ফুটবল, আর এরা হচ্ছে প্লেয়ার। ফুটবলকে নিয়ে তারা ইচ্ছা মতো খেলাধুলা করছে। এভাবে দীর্ঘ সময় চলতে থাকে। এরপর ওনার কোনো জ্ঞান ছিল না, কিছুক্ষণ পরে উনি তো জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান উনি ওনার বাড়িতেই আছেন, পরিবারের সদস্যরা তাকে ঘিরে রেখেছে। পরিবারের সদস্যরা জানান যে ভোরের দিকে ধপাস করে একটা আওয়াজ আসে উঠোনের উপরে, এরপর গোঙানির শব্দ। তখন বাড়ির সদস্যরা বাইরে বের হয়ে এলে দেখতে পান এই আব্দুল্লাহ ভাই উঠোনে পড়ে রয়েছেন, তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। তখন তাকে উঠিয়ে নিয়ে আসা হয়। কেন এমনটা হয়েছিল উনি বিষয়টা খুলে বলেন, রাতের বেলা কী ঘটনা ঘটেছে। ওই দিনের মতো তো এই পর্যন্তই, একজন হুজুর ডেকে ঝাড়ফুঁক করানো হয়, ওই ঝাড়ফুঁক পর্যন্তই। ওই রাত্রে মানে দিন চলে গেল, রাতের বেলা এই আব্দুল্লাহ ভাইয়ের স্ত্রী উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে কয়েকটা অবয়ব, চেহারা বোঝা যায় না, তাকে বলছেন যে তোর স্বামী আমাদেরকে খুব বিরক্ত করেছে, বারবার বিরক্ত করেছে। আমরা রাতের বেলা একটা গাছে খেলাধুলা করি, সে বারবার টর্চ লাইটের আলো ফেলে আমাদেরকে খুব বিরক্ত করেছে, আমাদের ক্ষতিও করেছে। ওকে শেষবারের মতো ফেরত দিয়ে গেলাম, এরপরে কিন্তু আর ফেরত দেব না। আর এরপর আমরা যেন ওর সাথে কোনো ধরনের কোনো খারাপ আচরণ না করি, এই জন্য তোদেরও একটা করণীয় আছে। 3টা মুরগি এবং 7 কেজি মিষ্টি বট গাছের নিচে দিয়ে আসবি। ওখানে একটা বট গাছ ছিল আর কি, কাছাকাছি একটা জায়গায়, বেশ অনেক পুরনো বট গাছ, ওটার বয়স যে কত কেউ বলতে পারে না। তো ওই বট গাছের নিচে দিয়ে আসতে বলা হয়েছিল। তো এই বিষয়টা যখন সকালবেলা উনি জানান, পরিবারের সদস্যরা কেউই এই বিষয়ে আসলে পাত্তা দিলেন না, কোনো গুরুত্বই দিলেন না। এর মধ্যে আব্দুল্লাহ ভাই কয়েকদিন অসুস্থ থাকার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান। আবারও উনি ওনার ওই পাওয়ারলুমের যে চাকরিটা এটা করতে থাকেন। 3-4 দিন পর উনি ভোরবেলার বাড়িতে আসেন নাই। ওনার ওই দিন রাত্রেও ডিউটি ছিল, ডিউটি শেষে আর বাড়িতে আসেন নাই। বাড়িতে আসে না। সকালবেলা ওনার শার্টের একটা অংশ একটা কালভার্টের নিচে, যেখান দিয়ে পানি বয়ে যায়, ওইখানে পাওয়া যায়। ওনার শার্টের আর একটা অংশ আর একটা জায়গায় দূরে পাওয়া যায়। উনি বাড়িতে যখন আসেন নাই, উনি ওনার স্ত্রী কে তো আসলে বলে যেতে মানে পারেন নাই যে উনি কোথায় যাচ্ছেন কি। উনি তো বলেছেন যে সকালবেলায় চলে আসবেন। সকালবেলা ওনার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করেছে। এর মধ্যে ওনার স্ত্রী মূলত মাঠের একটা জায়গায় একটা অংশ দেখতে পান, যে তার স্বামীর শার্টের একটা ছেঁড়া অংশ। এরপর উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এর মধ্যে লোকজন যখন জেনে যায় যে এরকম শার্টের অংশ পাওয়া গেছে, আরেকজন বলে যে এরকম শার্টের একটা অংশ তো কালভার্টের নিচে পাওয়া গেছে, সেটাও নিয়ে আসা হয়। আর একটা অংশ বাঁশঝাড়ের কাছে পাওয়া গেছে, সেটাও নিয়ে আসা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে।
পরিবারের সদস্যরা দ্রুত ভালো একজন হুজুরের সাথে দেখা করেন, ওই এলাকারই হুজুর। তো ওনার সাথে যখন দেখা করেন তখন উনি বলেন যে আচ্ছা আমাকে একটু শুরু থেকে খুলে বলো তো কী হয়েছিল। তখন এই স্বপ্নের বিষয়টা ওনার স্ত্রী বলেন। হুজুর শুনে বলেন যে আচ্ছা এই কাজটা তোমরা কেন করতে দেরি করলা, এটা করলে তো এই সমস্যা হতো না, নিশ্চয়ই এমন কোনো ঝামেলা হয়ে গেছে যেটা এখন সমাধান করা অনেক জটিল হয়ে যাবে। হুজুর কিছু সময় নিলেন, উনি ওনার জিনদের সাথে কথা বলবেন এই বিষয়ে আসলে কি তথ্য পাওয়া যায়। তো হুজুর কিছুক্ষণ সময় নিয়ে আলাদা একটি ঘরে চলে গেলেন, উনি ওনার জিনদেরকে ডাকেন। জিনদের কাছ থেকে যেটা জানতে পারলেন সেটা খুবই অদ্ভুত এবং রহস্যময় ব্যাপারও বটে। জিনেরা জানান যে যেহেতু জিনেরা স্বপ্নে তার স্ত্রীকে জানিয়েছিলেন একটা জিনিস দিতে হবে, তারা সেটা ভ্রুক্ষেপ করেন নাই। ওই রাত্রেও ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আর রাতের ওই সময়টাতে ইলেকট্রিসিটি গেলে আর সাধারণত আসে না সকালের আগে। এই জন্য রাত্রেবেলা যখন ইলেকট্রিসিটি চলে যায় অনেকেই তখন ওই পাওয়ারলুমের কাজটা ছেড়ে বাড়ির দিকে চলে যান। এখন অবশ্য অবস্থার অনেক উন্নতি হয়েছে, এটা 2001-2 সাল, আজ থেকে প্রায় 24-25 বছর আগের কথা বলছি আর কি, সেই হিসাবে আর কি। তো যাই হোক, যিনারা বলেন যে ওই রাত্রে ওনারা অনেকেই চলে গিয়েছিলেন, সেই হিসাবে আবদুল্লাহ উনিও এই পাওয়ারলুমের কাছ থেকে বাইরে বেরিয়ে যান বাড়ির উদ্দেশ্যে। যখন ওই আম গাছের কাছে উনি আসেন তখন হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে যায়, আর ওখান থেকে জিনেরা তাকে অপহরণ করে। তাকে এখন আটকে রাখা হয়েছে সেই শতবর্ষী পুরনো বটগাছের ওখানে, কিন্তু ওই বটগাছের ওখানে গেলে কেউ তাকে দেখতে পাবে না, কোনো ডালে বা কোনো কোটরে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাকে এমনভাবে ওখানে আটকে রাখা হয়েছে যে উনি সবাইকে দেখবেন কিন্তু কেউ তাকে দেখতে পাবে না, এমন এক রহস্যময় বাঁধন দিয়ে তাকে রাখা হয়েছে। আর সে এখন অজ্ঞান অবস্থায় আছে। তাকে যখন ওখান থেকে অপহরণ করা হয় তখন তিনি অজ্ঞান হয়ে যান, এখন অজ্ঞান অবস্থাতেই আছেন, ওনার এখনও জ্ঞান ফেরে নাই। তবে এই অবস্থাতে উনি 2-3 দিন স্টে করলেই মারা যাবেন, এটা জিনেরা জানিয়ে দেন হুজুরকে। হুজুর এসে বিষয়টা বলেন, এখন সমাধান কি? তখন হুজুর বলেন আজ সন্ধ্যার পরেই এই কাজটা করতে হবে, সমাধানটা অন্যভাবে করতে হবে। সমাধান এমন কাউকে দিয়ে করাতে হবে যিনি এই আবদুল্লাহ ভাইয়ের রক্তের সম্পর্কের কেউ। এখন আবদুল্লাহ ভাইয়ের সন্তানরা তখনও তো আসলে ওরকম বড় ছিল না, তার রক্তের সম্পর্কের মধ্যে তার একমাত্র ভাই আব্দুল মান্নান ছিলেন। এখন আব্দুল মান্নানের সাথে তো তার বেশ দ্বন্দ্ব, শত্রুতা যতই থাক, আপন ভাই তো। নিজের ভাইয়ের এইরকম ভয়ঙ্কর একটা ঘটনা উনি দেখবেন, শুনবেন, এটা তো উনি আশা করেন নাই। আব্দুল মান্নান ভাইকে যখন হুজুর বলেন যে এরকম একটা ব্যাপার, তোমাকে সাহায্য করতে হবে, উনি এক বাক্যে রাজি হয়ে যান, ঠিক আছে আমি সাহায্য করব, কোনো সমস্যা নেই, আমার ভাইকে আমি ফেরত চাই। হুজুর সন্ধ্যার পর ওই বাড়িতে এসে প্রথমে একটা বৃত্ত করে বসেন, এরপর ওনার ডান পাশে একটা বৃত্ত, বাম পাশের একটা বৃত্ত আঁকেন। ওনার ডান পাশের বৃত্তের মধ্যে এই আব্দুল মান্নান ভাইকে বসতে বলেন, বাম পাশের বৃত্ত ফাঁকাই থাকে। এরপর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করতে থাকেন। এর কিছু সময় পরেই, খুব বেশিক্ষণ লাগে নাই, কিছু সময় পরেই এই আব্দুল মান্নান ভাইয়ের শরীরে কাঁপুনি আসতে থাকে। সবাই বুঝতে পারেন আব্দুল মান্নান ভাইয়ের শরীরে অশরীরী কোনো কিছু ভর করছে। মোটামুটি 1-2 মিনিট এরকম অবস্থা থাকে। এরপরই আব্দুল মান্নান ভাই নিজে থেকেই ভয়ঙ্কর একটা শব্দে কথা বলতে থাকেন, এই হুজুর আমাকে কেন ডাকছিস বল। তখন হুজুর বলতে থাকেন যে তুই কেন আবদুল্লাহকে নিয়ে গেছিস। তখন ওই জিন বলতে থাকে, ও আমাদের সাথে একবার না বারবার বেয়াদবি করেছে, আমরা এই বেয়াদবির সমাধানও দিয়েছিলাম কিন্তু ওরা শোনে নাই। রাতের বেলা গাছে হঠাৎ করে আলো ফেলা এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা বহু বছর আগে থেকেই ময় মুরব্বীরা তারা মানুষদেরকে শেখান। তারপরেও এই জিনিসটা ও কেন করলো? ও তো জানতো রাতের বেলা গাছে এভাবে আলো ফেলতে হয় না, গাছের উপরের দিকে আলো ফেলতে হয় না, তারপর ওই কাজটা করেছে। একবার না 2 বার করেছে। 2 বার করার পর ওকে জানে মারি নাই, আমরা ওকে ফেরত দিয়ে গেছিলাম, তারপর একটা শর্ত দিয়েছিলাম সেটাও পূরণ করে নাই। এই কারণেই মূলত পরবর্তী সময়ে তাকে আমরা মওকা মতো পেয়ে তুলে নিয়ে গেছে, ওকে ফেরত দেবো না, ওকে মেরেই ফেলবো। এই কথা বলার পরপরই ওই জিনটা এই মান্নান ভাইয়ের শরীর ছেড়ে বেরিয়ে চলে যায়। তখন হুজুর ওই আবদুল্লাহ ভাই এবং মান্নান ভাইয়ের পরিবারকে বলতে থাকেন যে বিষয়টা এইভাবে সমাধান হবে না, আমি আজকেই একটা ব্যবস্থা করছি। হুজুর কি করেছেন?
হুজুর একটা লাঠি দিয়েছেন, যেই লাঠির মাথায় লোহা জাতীয় কোনো একটা জিনিস বাঁধা রয়েছে। এটা ওই মান্নান ভাইকে দেন। মান্নান ভাইকে দিয়ে বলেন যে তোমাকে আমি একটা মোমবাতি দিচ্ছি, এটা জ্বালিয়ে তুমি হাঁটতে হাঁটতে ওই বট গাছের কাছে চলে যাবা একা একা, আর এই লাঠিটা সাথে নিয়ে যাবা। মোমবাতিটা ওই বট গাছের শিকড়ের কাছে রেখে একটা শিকড় কেটে ফেলবা এবং ওই শিকড়টা তুমি নিয়ে আসবা। এই বুদ্ধিটা উনি দেন। তবে ওনার শরীরের উপর যেহেতু জিন পজেসড হয়েছিল আর কি, যার কারণে ওনার শরীরটা দুর্বল ছিল, উনি ওই রাতে এই কাজটি করতে পারবেন না, ওরকম তার শারীরিক অবস্থা ছিল না। পরের দিন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তো সত্যি পরের দিন সন্ধ্যাও না, বেশ রাত্রেই, রাত 11টা-12টার দিকে, যেহেতু একা একা যেতে হবে আর গভীর রাত্রে যেতে হবে, ঠিক হুজুর আগের রাত্রের মতো ওই যে প্রসেসটা বলেছেন সেই প্রসেস অনুযায়ী আব্দুল মান্নান ভাই যেতে থাকেন। মূলত এই প্রসেসটা ওই হুজুরের জিনেরা শিখিয়ে দিয়েছিলেন যাতে করে খুব সহজেই আবদুল্লাহ ভাইকে উদ্ধার করা যায়। তো ওই রাত্রে আব্দুল মান্নান ভাই উনি হাতে ওই লাঠিটা নিয়ে আর একটা ধারালো দা নিয়ে আর মোমবাতি নিয়ে চলে যান ওই বটগাছের কাছে। বটগাছের কাছে উনি স্বাভাবিকভাবেই যান, সেখানে গিয়ে মোমবাতিটা উনি ধরিয়েছেন। ধরানোর পর যখনই হাতে থাকা দা দিয়ে উনি বটগাছের শেকড়ে আঘাত করেছেন, তখন উনি দেখতে পান যে ওই শেকড় থেকে রক্ত বের হচ্ছে। যতবার কোপ দেন মনে হচ্ছে বটগাছের উপর থেকে কোনো একটা কাক বা কোনো একটা কালো রঙের পাখি মরে নিচে পড়ে। উনি এটা দেখছিলেন। তারপর উনি কাটছেন, সমানে কাটছেন, অল্প সময়ের মধ্যে উনি কেটে ফেলেন। কেটে ফেলে যখনই উনি ওই শেকড়টা হাতে নিয়ে রওনা দিয়েছেন, তখনই পেছন থেকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ ডাকে, যে আব্দুল মান্নান, আমাদেরকে মেরে তুই তোর ভাইকে বাঁচাবি? আমাদের কতগুলো সদস্যকে হত্যা করছিস তুই চিন্তা করছিস একবার? কাজটা কি ভালো করলি? দাঁড়া, তোকে দেখছি। এই কথা বলার সাথে সাথে চারদিকে শো শো শব্দ শুরু হয়ে যায়, মনে হচ্ছে অসংখ্য কাক জাতীয় কোনো পাখি ডাকাডাকি করছে। হুজুর শিখিয়ে দিয়েছিলেন যে এরকমভাবে কেউ কিন্তু পেছন থেকে ডাকবে, হুমকি দেবে, তখন এই যে হাতে যে লাঠিটা রয়েছে এই লাঠিটা চারদিকে ঘোরাতে থাকবা, ঘোরাতে ঘোরাতেই তুমি চলে আসবা। বাড়িতে তো হুজুর ছিলেনই। তখন এই কথাটা মনে এসে যায় আব্দুল মান্নান ভাইয়ের। উনি হাতে থাকা লাঠিটা চতুর্দিকে ঘোরাতে থাকেন এবং শেকড় নিয়ে আগাতে থাকেন। ওনার কাছে মনে হচ্ছিল ওই লাঠির সাথে মাঝে মাঝে কোনো কিছু বেঁধে যাচ্ছিল। চারদিকে ঘোরাতে ঘোরাতে শক্ত জাতীয় কোনো জিনিস যদি লাঠির সাথে বেঁধে যায় এরকম অনুভূত হয়, ওনার কাছে ওরকম অনুভূত হচ্ছিল। উনি চারদিকে তাকিয়েও দেখতে পাচ্ছিলেন যে ছোট ছোট পাখি জাতীয় কোনো প্রাণী মরে মরে ওই লাঠির আঘাতে মরে মরে পাশে পড়ে যাচ্ছে। আর চারদিক থেকে ভয়ঙ্কর ধরনের শব্দ উনি শুনতে পাচ্ছিলেন। যেহেতু বটগাছটার কাছাকাছি ওনার বাড়ি ছিল, উনি খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে চলে আসেন। হুজুর তো বাড়িতেই ছিল। এরপর হুজুর ওই শেকড়টা নেন, শেকড়টা নিয়ে অর্ধেকটা কাটেন, ওই শেকড়ের একটা জায়গা থেকে অর্ধেকটা কাটেন, অর্ধেকটা হুজুর নিজের কাছে রাখেন, বাকি অর্ধেকটা মান্নান ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে আবার ওই বৃত্ত করে, 2টা বৃত্ত করেছেন, ডানে একটা বাঁয়ে একটা, আর উনি নিজে একটাই বসেছেন, মোট 3টা বৃত্ত আর কি। এরপর একটা বৃত্তের মধ্যে ওই আব্দুল মান্নান ভাইকে বসিয়ে দিয়েছেন। বসানোর পর ওনার উপর রুকিয়া শুরু করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই, মনে হয় যে কয়েক মিনিটও যায় নাই, এই আব্দুল মান্নান ভাইয়ের শরীরে ওই জিনটা হাজির হয়েছে। ওই জিনটা হাজির হয়ে বলছে যে, হুজুর, আমার নাম জানিস? আমার নাম হলো লাল। অত্র এলাকায় যত জিন আছে সবাই আমাকে লাল জিন নামেই চেনে। আমার সদস্যদের তুই হত্যা করিয়েছিস এই মান্নানকে দিয়ে, এখন থাম। তখন হুজুর বলেন যে, আমি তো থামার জন্যই কাজ শুরু করেছিলাম রে, তোরা তো থামতে চাস নাই, বাধ্য হয়ে আমাকে কাজটা করতে হয়েছে। আবদুল্লাহকে দিয়ে দে, ছেড়ে দিব। তখন ওই জিন বলে, এতগুলো জিনকে হত্যা করলি, এখন আবার এত সহজেই দিয়ে দেব? তা তো হতে পারে না, দেব না, ওকে মেরে ফেলবো। যখন এটা বলেছে তখন ওই হুজুর কী করেছেন, ওনার হাতে থাকা বটের শেকড়ের একটা অংশ দিয়ে মান্নান ভাইয়ের শরীরে আঘাত করেছেন। যখনই না আঘাত করেছেন তখনই ওই জিনটা প্রচণ্ড শব্দে আর্তনাদ করে উঠেছে, এমন আর্তনাদ করে উঠেছে যে উপস্থিত সকলেই ভয় পেয়েছেন, কারণ বাড়ির অনেকেই তো তখন চারদিকে ছিলেন। ভয়ে সকলের প্রাণ ওষ্ঠাগত এমন একটা অবস্থা। ওই জিনটা মান্নান ভাইয়ের শরীর ভিতর থেকে বলে ওঠে, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু আমাদের এতগুলো সদস্য মারা গেছে,
আমাদেরকে কিছু দিতেই হবে, তা না হলে আমরা ছাড়তে পারবো না। তখন হুজুর বলে, আচ্ছা বল কী চাস? তখন ওই জিন বলে, আগে যেটা চেয়েছিলাম সেটাই, 3টা মুরগি আর 7 কেজি মিষ্টি ওই বট গাছের নিচে রেখে আসতে বলবি, আর এই যে শিকড় কাটা আছে এই শিকড়ের অংশটাও রেখে আসতে বলবি, এটা তোদের হাতে রাখা যাবে না। তখন জিন বলে, আচ্ছা ঠিক আছে, শিকড় দিয়ে আমাদের আর কোনো কাজ নাই, আবদুল্লাহকে ফেরত পেলেই হলো। তখন ওই জিনটা এই কথা বলার পরেই এই মান্নান ভাইয়ের শরীর ছেড়ে চলে যায়। যেহেতু বিষয়টা খুব জরুরি ছিল, এদিকে আবদুল্লাহ ভাইয়ের প্রাণও কিন্তু সংকটাপন্ন ছিল। এই সংকটাপন্ন অবস্থাতে আসলে দেরি করা যায় না। যখন এই মান্নান ভাইয়ের শরীর ছেড়ে চলে যায় ওই জিনটা, কিছু সময় পর মান্নান ভাই একটু ধাতস্থ হন। এরপর মান্নান ভাইকে বলে দেওয়া হয়, তখন অবশ্য হুজুরও সাথে গিয়েছিলেন, ওই জিন বলে দিয়েছিল যে এই শিকড় যখন রাখতে যাবে ঠিক যেখানে মোমবাতি ধরিয়েছিল ওখানেই যেতে হবে। যাওয়ার পর শিকড়টা যখন রাখবে তখনই তারা দেখতে পাবে যে এই আবদুল্লাহ ভাই একটা পাশে রয়েছেন। সত্যি তাই, হুজুর সাথে গিয়েছিলেন, অন্য কোনো লোক যায় নাই। যখন ওই শিকড়টা জায়গা মতো রাখা হয় এবং যেখানে মোমবাতি ধরানো হয়েছিল ওইখানে ওনারা অবস্থান করেন, হঠাৎ করে দেখতে পান পাশে হালকা গোঙানির শব্দ। গোঙানির শব্দ শুনে ওনারা তাকিয়েছেন, দেখেন এই আবদুল্লাহ ভাই পড়ে রয়েছেন। সাথে সাথে ওনাকে দুজন মিলে ধরে কাঁধের উপর ভর করে বাড়িতে নিয়ে আসা হয়। তো ওনাকে ওই রাতের মতো আসলে কোনো প্রশ্ন করা যায় নাই, জ্ঞান ফিরলে ওনাকে কেউ কোনো প্রশ্ন করেন নাই, উনি বিশ্রামে ছিলেন। পরের দিন ওনাকে প্রশ্ন করা হয়েছিল কীভাবে হারিয়ে গেলে, তো উনি বলেন যে উনি ওই দিন তো রাতে ডিউটি ছিল, রাতের বেলা রাত 3টার দিকে ডিউটি করে বিদ্যুৎ চলে যায়। উনি যখন পাওয়ার লুম থেকে বের হয়েছেন ওনার ফ্যাক্টরি থেকে, তখন ওই আম গাছের কাছে এসে ওনার আর কিছু মনে নাই, কোথায় গিয়েছেন কী হয়েছে উনি আর কিছু বলতে পারেন না। এরপর এই অবস্থা। তো যাই হোক, এভাবেই এই ঘটনাটার সমাপ্তি ঘটে। এরপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, ওই শেকড়টাও জায়গা মতো রাখা হয়েছিল। আর এর পরের দিন গিয়ে এই আব্দুল মান্নান ভাই, যিনি আবদুল্লাহ ভাইয়ের ভাই, উনি নিজেই গিয়ে 3টা মুরগি এবং 7 কেজি মিষ্টি ওই শেকড়ের যেখানে কাটা হয়েছিল শেকড়টা ওইখানে রেখে এসেছিলেন। মুরগিটা ছেড়ে দেওয়ার পরই মুরগিটা বিভিন্ন দিকে দৌড়ে চলে যায়, তাতে কোনো বিষয় না, যেহেতু ওখানে দিতে বলা হয়েছিল সেখানে উনি ছেড়ে দিয়ে চলে আসেন, মিষ্টিটাও রেখে চলে আসেন। আল্লাহর রহমতে ওনার পরিবারে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এখানে 2টো বিষয় শিক্ষণীয় রয়েছে। সেটা হলো, রাতের বেলা হুটহাট করে কোনো গাছের মাথায়, গাছের গোড়ায় কোনো কারণ ছাড়া লাইটের আলো ফেলা ঠিক নয়। এটা আমিও ছোটোবেলায় বিভিন্ন ময়মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে হুটহাট করে রাতের বেলা গাছে আলো ফেলা যাবে না। এখানে কিন্তু এই ঘটনাই ঘটেছিল। এই ঘটনার মানে আমরা এখন যে ঘটনাটা শুনলাম, এই ঘটনার মূল যে বিষয়টা, আবদুল্লাহ ভাইয়ের অপরাধটা কী ছিল? সে গাছে আলো ফেলেছিল, একবার না কয়েকবার, এটাই ছিল তার অপরাধ। আর এই ঘটনার আরেকটি শিক্ষণীয় বিষয় হলো যে ভাইয়ের সাথে যতই শত্রুতা থাকে, এরকম ভয়ঙ্কর একটা বিপদে যখন ভাই পড়েছে তখন কিন্তু তার আপন ভাই এগিয়ে এসেছেন। উনি কিন্তু নিজের জীবন বিপন্ন করে এভাবে একটা ভয়ঙ্কর যাত্রায় অংশ নিয়েছেন, শেকড় কেটে এনেছেন। ওই যাত্রায় তার ভয়ঙ্কর বিপদও হতে পারত, আল্লাহর রহমতে হয়নি। তো এটাই আমাদের একটা শিক্ষা যে আমরা আমাদের আপনজনদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ। শত্রুতা যতই থাকে, এমন শত্রুতা যেন না হয় যেই শত্রুতায় কেউ কারো মুখ দেখব না, এই পরিবেশ পরিস্থিতি যেন আমরা সৃষ্টি না করি। বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি এগুলো তো থাকতেই পারে, তারপরেও যেন আমরা সম্পর্ক ছেদ না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ভয়েস শিহরণ বই থেকে ঘটনা নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি রাত 10:59। আর শনিবারে আমাদের নতুন যে সেগমেন্টটা রয়েছে শনির রাত, সেখানে অমীমাংসিত রহস্যের দুর্দান্ত একটি ঘটনা থাকছে, যেটা শুনলে আপনারা অনেকেই শিহরিত হবেন। শোনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।